আমরা গত বুধবার একটা কৃষ্ণমূর্তি পদ্ধতির ওয়ার্কশপ ফেস করেছি। এই ওয়ার্কশপে আমরা কৃষ্ণমূর্তি পদ্ধতি সম্পর্কে কিছুটা জানার ইচ্ছা নিয়ে বসেছিলাম, কিন্তু সেই জানাটা কমপ্লিট হয়নি। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে, আমাদের এই যে ভেদিক সিস্টেম আর কৃষ্ণমূর্তি সিস্টেম, এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়? এই প্রশ্নটা বারবার আপনাদের মধ্যে আসবে যে কেন কেপি শিখবো। তো কৃষ্ণমূর্তি সিস্টেমের মধ্যে ডিফারেন্স হচ্ছে, একটা হচ্ছে ভাব নির্ভর জ্যোতিষ, আর একটা হচ্ছে গ্রহ নির্ভর জ্যোতিষ, অধিপতি নির্ভর জ্যোতিষ। যেখানে আমাদের সাধারণ বৈদিক পদ্ধতিতে আমরা ভাব অধিপতিকে সর্বাধিক গুরুত্ব দিই। আমরা কি বলি, বিবাহিত জীবন কেমন যাবে, আপনাকে প্রশ্ন করা হলো যে বিবাহিত জীবন কেমন যাবে, বা আপনি কি বললেন সপ্তম পতি আছে অষ্টমে, তার মানে বউয়ের শরীরটা খারাপ হবে। এবং যেহেতু সপ্তম পতির উপরে রবির দৃষ্টি পড়েছে, বউয়ের একটা ইগো থাকবে। এই ইগো মেনটেন করবার জন্য বা ইগো ফুলফিল করবার জন্য বেশ খানিকটা খরচ হবে। আপনি এটা বুঝে গেলেন, বুঝে গিয়ে তাকে বুঝিয়ে দিলেন যে এইটা প্রবলেম হবে। কিন্তু কৃষ্ণমূর্তিওয়ালাকে যদি বলা হয় একজন যে তুমি বলো তো বিবাহিত জীবন কেমন হবে, তখন সে বলবে আমার সেভেন্থ হাউসের সাবলর্ড সে গিয়ে বসেছে 12th হাউসে। তার মানে এইখানে শয্যা সুখের যোগাযোগ থাকতে পারে। তাহলে এইখানে কিন্তু হাউস লর্ড অধিপতি ব্যাপারটা গুরুত্বপূর্ণ হলো না, এইখানে সাবলর্ড সে হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ। মানে এবার অধিপতি মানে হচ্ছে পুরো মেষ রাশি যেটা আমাদের পেয়েছি, তার অধিপতি হচ্ছে মঙ্গল। আর একটু ভাগে ভেঙে দিই, তাহলে মেষের কে যদি আমরা নক্ষত্রে ভাগি তিনটে, তাহলে প্রথমে আসবে কেতু অধিপতি, তারপরে শুক্র অধিপতি, এবং তারপরে আসবে রবি অধিপতি। রবির জায়গা হচ্ছে অল্প একটু, 3 ডিগ্রি 20 মিনিট, এই হিসেব আপনারা জানেন। এরপরে আমাদের বাংলা বিভাগ, সেটা হচ্ছে গিয়ে নক্ষত্র চরণে বিভাগ। চরণ কি কি? নক্ষত্রের 4টে করে চরণ, প্রত্যেকটা রাশিতে 9টা চরণ। তাহলে মেষ রাশি, এবার খুব মাইন্ডকে ইয়ে করতে হবে। মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, প্রথম চরণ, তার অধিপতি হচ্ছে মঙ্গল। কেন মঙ্গল? কারণ মেষ রাশি অশ্বিনী নক্ষত্রের প্রথম চরণ, এটা মেষ রাশিতেই পড়বে। মেষ রাশি অশ্বিনী নক্ষত্র দ্বিতীয় চরণ কোথায় পড়বে? সেটা বৃষদে পড়বে, নবাংশে। তাহলে এর সঙ্গে কানেক্টেড লর্ড হচ্ছে শুক্র। এইটা হচ্ছে সাধারণ ডিভিশন। এখানে কৃষ্ণমূর্তি যে কি করলেন, তোমাদের যে বিংশোত্তরী দশা, এইখানে বিংশোত্তরী দশাকে কেন বিংশোত্তরী বলা হয় আপনারা জানেন? যে এখানে 120, বিংশতি, একশোর পরে আরো বিংশ ক্যালকুলেশন করা হয়, তাই জন্য এই দশাটাকে বিংশোত্তরী দশা বলা হয়। শেয়ার করবো আমি কাকে? আনটাইটেল পেইন্ট কে। শেয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ, তাহলে বিংশোত্তরী দশা শুরু হচ্ছে, আমরা কেতু থেকে শুরু করতে পারি বা আমরা রবি থেকে শুরু করতে পারি। তাহলে কেতু, হ্যাঁ, কেতু, তারপরে শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, গুরু, শনি, বুধ। 9টা হয়ে গেছে। কেতুর দশা কতদিন? 7 বছর। শুক্রটা বলুন দেখি, রবিটা বলুন চটপট। চন্দ্র চটপট। 10 বছর। মঙ্গল, রাহু, রাহু, 18 না স্যার? ইয়েস। বৃহস্পতি, 16। শনিদেব, শনিদেব, শনিদেব বলুন বলুন চটপট চটপট চটপট। 19 বছর। আমার লিখতে লিখতে বলতে হবে। বুধ, আমি লিখে ফেললে আর বললে কি করে?
বেশ, তাহলে এই হচ্ছে দশা ডিভিশন। তাহলে এখানে হচ্ছে আমার 20 আর 10 30, 30 আর 18 38, 38 আর 7 45, 45 আর 16 61, 61 আর 19 80, 80 আর 17 97। এটা গন্ডগোল করে ফেলেছি। স্যার শনিটা 19 বছর 10 মাস নয়? অ্যাকচুয়ালি 19 বছর, কিন্তু কখনো কখনো এদিক ওদিক হয়। আমাদের দশার সিস্টেমে ভাগটা একদম পারফেক্ট রয়েছে, কিন্তু পারফেক্ট ক্যালকুলেশনে কখনো কখনো চেঞ্জ হতে পারে। তাহলে 20, 20 আর 10 30, 30 আর 18 মানে হচ্ছে 48, 40ই তো, হ্যাঁ 30 আর 18 48, 40 আর 7 55, 55 আর 16 মানে হচ্ছে 71, 55 আর 6 61 আর 10 71, 71 আর 9 80, এটা হচ্ছে গিয়ে 71 আর 19 মানে হচ্ছে 90, 90 তার সঙ্গে হচ্ছে 17, 107 আর 7 আর 6 13 মানে হচ্ছে মোট 120। তাহলে টোটাল টাইমিং অফ দশা হচ্ছে 120। এবার হিসেবটা একটুখানি বুঝতে হবে। এবার একটা ঐকিক নামের হিসেব। এই যে 120টা বছর, এর মধ্যে শুক্রের পার্ট কতটা? শুক্রের পার্ট হচ্ছে 20 বাই 120। এই জিনিসটুকু যে শুধু বোঝেননি সে বলবে। শুক্রের অংশ হচ্ছে 20 বাই 120, কেতুর অংশ হচ্ছে 7-এর 120। কোনভাবে চন্দ্রের অংশ হচ্ছে 10-এর 120। এই জায়গাটা যে বোঝেননি সে একটু বলুন। সোমা, পরিষ্কার? না স্যার, বুঝতে পারিনি। পুরো জিনিসটার মধ্যে, পুরো জিনিসটা হচ্ছে 120 বছর, তার মধ্যে কেতু রয়েছে 7 বছর। এই লাইনটা পরিষ্কার? হ্যাঁ। তাহলে 120 ভাগের 7 ভাগ পেয়েছে কেতু, 120 ভাগের 20 ভাগ পেয়েছে শুক্র, 120 ভাগের 10 ভাগ পেয়েছে চন্দ্র, অ্যান্ড সো অন, একই রকম ভাবে। এবার পরিষ্কার? হ্যাঁ। বেশ, তাহলে এইটা, এই যে অংশটা, তাহলে একটা, এইবার এই পার্টটাকে আমি সরিয়ে দিচ্ছি, এই পার্টটুকু আমার আর নেই। তাহলে আমার অংশটা হচ্ছে 7-এর 20, 20-র 7-এর 120, 20-র 120, 6-এর 120, এরকম ডিভিশন রয়েছে। এবার এই যে ডিভিশনটা, এটা কোথায় করা হয়েছে? এই ভাগে আমরা যেমন নক্ষত্রকে চরণে ভেঙেছি, এইখানে চরণে না ভেঙে এখানে এই রেশিওতে ভাঙা হয়েছে। নক্ষত্র মানে কত ডিগ্রি কত মিনিট? 13 ডিগ্রি কত জানা বেশ, আমি বলার আগে বলতে হবে। 13 ডিগ্রি 20 মিনিট। 13 ডিগ্রি 20 মিনিট মানে হচ্ছে 6 13 78, 780, আর 20 মানে 800 মিনিট। এবার এই যে 800 মিনিট, এই 800 মিনিটটা হচ্ছে একটা নক্ষত্র। এই 800 মিনিটটা হচ্ছে নক্ষত্র। 800 মিনিট মানে 13 ডিগ্রি 20 মিনিট। এবার এই 13 ডিগ্রি 20 মিনিটের মধ্যে 9টা ভাগে ভাঙা হলো, যেটা হচ্ছে ইনইকুয়াল ডিস্ট্রিবিউশন। ইনইকুয়াল মানে হচ্ছে অসমান। তার মধ্যে কোনোটা 7 ভাগে ভাঙা হবে, তারপরেরটাই 20 ভাগ, তারপরটা 6 ভাগ, তারপরটা 10 ভাগ, তারপরটা 7, তারপরটা 18, 16, 19 আর 17। এই ডিস্ট্রিবিউশনটার নাম হচ্ছে ইনইকুয়াল ডিস্ট্রিবিউশন। এবং এই অংশটার হিসেবে যেমন হচ্ছে গিয়ে, এইটাকে যদি আমি 800 মিনিটকে শুক্রের অংশটাকে বার করি, শুক্র হচ্ছে 20-র 120, বা হচ্ছে গিয়ে আমি রবিটা বার করছি, সান, রবি। রবি কতটা পাচ্ছে? রবি যেটা পাবে সেটা হচ্ছে
800 মিনিট ইন্টু 6 এর 61। তাহলে 6 দিয়ে 12কে কাটলে পরে এটা 20 হবে। 6 দিয়ে 12কে কাটলে 20 বার, 20 দিয়ে এটাকে কাটলে 40। তার মানে রবির তার যে ক্ষেত্রটুকু হচ্ছে সেটা হচ্ছে 40 মিনিট। 40 মিনিট মানে রবি কিন্তু একটা নক্ষত্রের মধ্যে 1 ডিগ্রিও পাচ্ছে না। কারণ একটা নক্ষত্রের মধ্যে, সৌরভ বাবু কাটাকুটি করতে হবে না, সৌরভ বাবু প্রচুর কাটাকুটি হয়ে যাচ্ছে। তাহলে রবি কতটা অংশ পাচ্ছে? 6 এর 120। প্রত্যেকে 6 পেলাম। এই 120 অংশের মধ্যে 6টা হচ্ছে রবির অংশ। তাহলে 800 মিনিটের মধ্যে রবি পাচ্ছে 40 মিনিট। এই জায়গাটা যার পরিষ্কার হয়নি বলুন। স্যার 800 মিনিটটা কি ওই 13 ডিগ্রি 20কে পুরো মিনিটে করলাম নাকি? ইয়েস, 6 তেরো 78 মানে 780। তেরো হ্যাঁ। ডিগ্রি থেকে 6 তেরো 78 মানে 780 মিনিট। তার সঙ্গে 20 মিনিট যোগ করে 800 মিনিট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পরিষ্কার হয়েছে? হ্যাঁ স্যার। যদি পরিষ্কার না হয় একবার ভিডিওটা দেখতে হবে, আই থিঙ্ক তারপরে পরিষ্কারটা হয়ে যাবে। তাহলে এইবার এই যে ডিস্ট্রিবিউশনটা হলো, এই ডিস্ট্রিবিউশন অনুযায়ী এক একটা রাশির মধ্যে, এক একটা নক্ষত্রের মধ্যে 9টা করে ভাগ। এবার আপনার নক্ষত্র কটা? 27টা নক্ষত্র। ইন্টু 9 কত হচ্ছে চট করে বলে দিন দেখি। 243। তাহলে টোটাল 243টা ভাগ। তাহলে এই 243টা ভাগ যে রইলো, এই 243টা ভাগ মানে প্রত্যেকটা নক্ষত্রের 9টা করে ভাগ। এবার কিছু কিছু জায়গায় নক্ষত্ররা রাশি সন্ধি অতিক্রম করেছে। যেমন হচ্ছে কৃতিকা নক্ষত্র। কৃতিকা নক্ষত্রের মধ্যে যখন 10 ডিগ্রি, সরি 3 ডিগ্রি 20 মিনিট অতিক্রম করছে, তখন কৃতিকা নক্ষত্রের কিছুটা বৃষ রাশিতে পড়ে গেছে। তাহলে দেখা যাচ্ছে মেষ রাশিতে 9 দুগুণে 18টা, 9 দুগুণে 18টা ডিস্ট্রিবিউশন পড়বার পরে, তারপরে কৃতিকা নক্ষত্রে ধর অশ্বিনীতে 9টা ভাগ, ভরণীতে 9টা ভাগ, কৃতিকা নক্ষত্রে গিয়ে পড়েছে 4টে। কিন্তু এই যে 4টে ভাগ, এটা কিভাবে শুরু হলো? মানে রবি 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 চন্দ্র মঙ্গল রাহু এইভাবে শুরু হতে গিয়ে দেখা গেল যে ওই 4টে ভাগের একটা ইনকমপ্লিট ব্যাপার রয়ে গেছে। কারণ কৃতিকা নক্ষত্র তো সিংহ, সরি, বৃষ রাশির মধ্যেও কিছুটা ঢুকে পড়েছে। তাহলে এটা হচ্ছে মেষ রাশি প্রথমটা, এটা হচ্ছে মেষ রাশি, আর এটা হচ্ছে বৃষ রাশি, এটা বৃষ রাশি। তাহলে এইবার দেখা গেল যে এখানে প্রথম অশ্বিনী নক্ষত্র, এখানে প্রথম অশ্বিনী নক্ষত্র, তারপরে ভরণী নক্ষত্র, তারপরে এই জায়গাটাতে 4টে খণ্ড পড়বার পরে একটু জায়গা বেশি লেগে গেল, মানে চতুর্থ খণ্ডটা বৃষতেও একটুখানি ঢুকে গেল। ইনফ্যাক্ট এটাই হয়েছে বৃষর মধ্যে 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি 13 মিনিট পর্যন্ত, সেখানে হচ্ছে গিয়ে রাহুর চাপ ঢুকে গেছে। মানে রাশি অধিপতি বৃষতে, বৃষতে রাশি অধিপতি তিনি হচ্ছেন শুক্র, নক্ষত্র অধিপতি কৃত্তিকা, তাই তিনি হচ্ছেন রবি। আর তার মধ্যে হচ্ছে গিয়ে সাবলর্ড যে মানে নক্ষত্রের ওই বিভাজন, সেই বিভাজনে কে পড়ে গেছেন? পড়ে গেছেন রাহু। তাহলে রবি থেকে শুরু হয়েছে, রবি চন্দ্র মঙ্গল রাহু। এই রাহুর যে চতুর্থটা রবি থেকে শুরু, তো কারণ এখানে কৃতিকার হিসেব করছি, রবি থেকেই শুরু হবে। রবি চন্দ্র মঙ্গল, তারপরে রাহুতে এসে পুরোটা শেষ হলো না, একটুখানি এগিয়ে গেল। এইবার এই যে এইখানকার অংশটা, এই অংশ যেটা আমরা দেখাচ্ছি, উম,
এই রাহুর যে সাবটা এলো এটা এরকম হয়ে, তাহলে এর কিছুটা অংশ বৃষতে, কিছুটা অংশ রইলো মেষে। তাহলে এইবার কি সাবলর্ড, এখানে সাবলর্ড হচ্ছে রাহু, কিন্তু আমাদের প্রথমে যেটা পড়তে হবে সেটা হচ্ছে রাশি, রাশি অধিপতি। রাশি লর্ড, রাশি লর্ড, তারপরে হচ্ছে নক্ষত্র লর্ড, স্টার লর্ড, আর তারপরে হচ্ছে সাব লর্ড। তাহলে এই যে খণ্ডগুলো একটা নক্ষত্রকে এই অনুপাতে ভাঙায়, যে খণ্ডগুলো আমরা পেলাম সেই খণ্ডগুলোর নাম হচ্ছে একটা করে সাব। তাহলে এইখানে স্টার লর্ড একই, কৃতিকা মানে সান, সাব লর্ড রাহু, বেশ ভালো কথা, একটাই সাব। কিন্তু এই সাবটা দুটো রাশিতে রয়েছে, একটা হচ্ছে মেষ আর একটা হচ্ছে বৃষ। তাহলে এখানে রাশি লর্ড দুজন চলে গেল, মঙ্গল আর তিনি কে, শুক্র। তাহলে সাব একই রয়েছে, স্টার লর্ড একই রয়েছে, কিন্তু রাশি আলাদা হয়ে যাওয়ার জন্য এটাকে ডিফারেন্ট সাব হিসেবে ধরা হচ্ছে। এইরকম ডিফারেন্ট সাবের সংখ্যা হচ্ছে 6টা। 6টা রাশি সন্ধিতে সাব ওভারল্যাপ হয়ে গেছে, এই রাশি থেকে ওই রাশিতে চলে গেছে, তার জন্য এখানে আরো 6টা অ্যাড করতে হবে। এই যে 6 অ্যাড করে দিলাম, ব্যাস এবার হয়ে গেল 249। তাহলে এই 249 সংখ্যাটা উনি বলেছিলেন। এবার এই 249 এর উপরে বেস করে আমরা রাশি, লগ্ন, সাবলর্ড, নক্ষত্র লর্ড বার করতে পারি। একটা মানুষ আমার কাছে এসে উপস্থিত হলো, আমি একটা হোরারি করব। আমার কাছে প্রথমে শোভা এসছে, তারপরে তানিয়া এসছে, তারপরে উমা এসছে, তারপরে ঐশিকা এসছে, 4জনকে আমরা দেখতে পাচ্ছি। এবার আমি হোরারি করবো, হোরারি মানে এই মুহূর্তের কুণ্ডলী। আমি হোরারি করছি বলে সোমারও যা লগ্ন আসবে, তানিয়ারও তাই লগ্ন, উমারও তাই লগ্ন, ঐশিকারও তাই লগ্ন। সবার ক্ষেত্রেই আমি কুণ্ডলীর বিচার করে দেখলাম যে এদের সবার ক্ষেত্রেই টাকা পয়সা টানাটান চলছে। তাহলে সবাই তো টাকা পয়সা টানাটান নিয়ে আমার কাছে আসেনি, তাহলে লগ্নটাকে আমি চেঞ্জ করবো কি করে? তাহলে এইখানে এই সাবলর্ডের উপরে বেস করে আমার রাশি চেঞ্জ হতে পারে। যেমন হচ্ছে, যদি কেউ 208 ধরে, তাহলে 208 মানে কুম্ভ রাশি। আবার এই লোকটাই যদি 165 ধরেন, তাহলে সেটা বৃশ্চিক রাশি। তাহলে ওনার ভাইব্রেশন অনুযায়ী আমরা লগ্ন পরিবর্তন বা লগ্ন সিলেকশন করতে পারি। একটুখানি একটু বোঝা যাচ্ছে তো? এবার এই 1 থেকে 249-এর মধ্যে আমি যদি নাম্বার চুজ করতে বলি, তাহলে খুব কম লোক আছে, এটা সাইকোলজি, খুব কম লোক আছে যারা কিনা চুজ করবে 25-এর ওপরের নাম। যারা 25-এর ওপরে যাবে তারা কিন্তু যথেষ্ট কমপ্লিকেটেড। তাহলে বারবার আপনি যদি কাউকে বলে দেখবেন, আজকে থেকেই বলা শুরু করবেন, আপনার বাড়ির লোকেদেরকে বলবেন 1 থেকে 249-এর মধ্যে একটা নাম্বার ধরো, দেখবেন বলতে পারবে না। আপনি চেঞ্জ করুন প্রসেস, প্রসেস চেঞ্জ করে বলুন 012 এর মধ্যে নাম্বার, 01, 012, তাহলে 012 অনেক বেশি প্রিসাইজ হয়ে যাবে। তাহলে এখানে সে বললো 2, তারপর আপনি বললেন 01234 এর মধ্যে বল, 01234, তাহলে সে বলেছিল 2, এবার বললো সে 0, দুটো সংখ্যা আপনি পেয়ে গেছেন। এবার আপনি বললেন 0 থেকে 9-এর মধ্যে বলো, সে বললো 8। এবার কিন্তু আপনার হরারি নাম্বার কমপ্লিট। এই 208 কোথায় আছে? এই কেপি চার্টে আপনি ফেললেন, কেপি চার্টে ফেলে আপনি বার করে নিলেন 208 রয়েছে কুম্ভ রাশির প্রথম সাব, প্রথম কুম্ভ রাশি, ধনিষ্ঠা নক্ষত্র এবং বুধের সাব। তাহলে এই লগ্ন থেকে আমি কি পেলাম? কুম্ভ পেলাম, ধনিষ্ঠা পেলাম, ধনিষ্ঠার কিছু ক্যারেক্টারিস্টিক্স, আর কি পেলাম? বুধের সাব, বুধ, এই ওয়ার্ডটা ভীষণ গুরুত্বপূর্ণ, বুধ, বুধ মানে বুদ্ধি। তাহলে আমরা মোটামুটি এখান থেকে বুঝে গেলাম কোন ঘর থেকে আমার বিচার। তারপরে উমা এলো, উমাকে আমি জিজ্ঞেস করলাম যে বলো 0 থেকে
টু এর মধ্যে একটা সংখ্যা বলো, উমা বললো জিরো বা ওয়ান, ওয়ানই বললো। তারপর আমি বললাম জিরো থেকে ফোর এর মধ্যে একটা বলো, উমা বললো থ্রি। তারপর আমি বললাম এবার জিরো থেকে নাইন এর মধ্যে একটা বলো, সে বললো টু, ওয়ান থ্রি টু। তাহলে আমি চলে যাবো সাবের চার্টে। সাবের চার্টে গিয়ে আমি দেখবো 132 নম্বরে কি আছে, শুক্র রাহু শনি। শুক্র রাহু শনি এরা এখানে কানেক্টেড হয়েছে। তারপরে শুক্রের রাশি, শুক্রের রাশি কি, তুলা রাশি। রাহুর নক্ষত্র মানে তুলা রাশিতে, ওখানে নক্ষত্র হচ্ছে স্বাতি নক্ষত্র। এবং স্থান, ক্ষুদ্র অংশ, ক্ষুদ্র অংশ কার, ক্ষুদ্র অংশ হচ্ছে শুক্র রাহু শনি বললাম, তাহলে ক্ষুদ্র অংশটা হচ্ছে ও শনির সাবে আছে। তাহলে আমরা এতদিন পর্যন্ত কি করছিলাম, আমরা বলছিলাম লগ্ন রয়েছে তুলায়, লগ্ন অধিপতি শুক্র, ইনি বলছে না তুলায় থাক, কোন সাবে আছে, সাব লর্ড তিনি হচ্ছেন শনি। তাহলে এইখানে আমরা যেমন নক্ষত্রের মাধ্যমে গভীর কারকত্ব খোঁজার চেষ্টা করছিলাম, এখানে আরেকটু গভীরে যাওয়ার চেষ্টা, যদিও এই চেষ্টা যে সবসময় সাকসেসফুল হবে তা নয়, কারণ প্রত্যক্ষ নির্দেশক সে হচ্ছে রাশি, তারপরে পরবর্তী প্রত্যক্ষ নির্দেশক নক্ষত্র, এবং তারপরে আমাদের সাব মানে ভাগটা এইভাবে ভাঙছে। তাহলে মোটামুটি ডিস্ট্রিবিউশনটা বুঝতে পারা গেল কি? স্বপ্নদ্বীপ বলো। হ্যাঁ স্যার, বলছি যে মানে কোনো সাবলট বার করতে গেলে তো যে যে স্টার লট আছে সেখান থেকে কাউন্ট করে তারপর রোটেট হবে, তাই তো? হুম। আচ্ছা স্যার। আর স্যার বলছি যে এই নটা ডিভিশন, এটা মানে এটা কেন হলো যে নটা ভাবেই ভাগ করলো মানে একটা কনস্টেলেশনকে? কটা ভাগ করবো, নটা গ্রহ নটা ভাগ। আচ্ছা, নটা গ্রহ। ঠিক আছে স্যার। স্যার দেবেশ বলুন। স্যার বলছি কি, আপনি যে নক্ষত্র লর্ড রবি ধরলেন, রবি থেকে চতুর্থটাই কেন নিলেন, রাহু? কেন রবি থেকে গুনবো তো, রবি থেকে গুনতে গেলে কত নম্বর আসবে, রবি হচ্ছে গিয়ে 6 10 7 18, রাহু আসছে। কেন নিলাম, বই দেখে দেখে নিচ্ছি, ও আচ্ছা, মানে না কোথায় এমন কোন ভাগটা। রুল? না পরপর গুনছি তো, পরপর গুনতে গুনতে আসবো, কতটা কতটা করে অংশ, প্রত্যেকটা অংশ পরপর বসাতে বসাতে আসবো, যেখানে গিয়ে আটকাবে সেখানে পরের রাশিতে ঢুকবো। এবার ও এখানে আচ্ছা। পরের রাশিতে ঢুকেছে হচ্ছে গিয়ে রাহুর নক্ষত্র, রাহুর সাবে এসে। মানে স্যার এটা কি, কি গুনলেন, কি কাউন্ট করলেন, মানে রবি থেকে কত, কোন নাম্বারটা কাউন্ট করলেন? রবি থেকে কোনো নাম্বার কাউন্ট করিনি, আমাদের তো প্রত্যেকটার আলাদা আলাদা অংশ আছে। যেমন এখানে হচ্ছে 40 মিনিট, এখানে একটা ক্যালকুলেশন হলো 40 মিনিট, তাহলে রবি, রবি এটা হচ্ছে 40 মিনিট। তাহলে রবি রবি যখন আমি ক্যালকুলেট করব, মানে মেষ রাশি কৃতিকা নক্ষত্রে যখন আমি যাব, কোথায় গেল মেষ রাশি কৃতিকা নক্ষত্র, আহ তখন আমার এটা আসবে হচ্ছে গিয়ে 40 মিনিট। তাহলে মেষ রাশিতে মঙ্গল রবি রবি, এটা হচ্ছে গিয়ে 40 মিনিট আসবে। তাহলে এটা এর পরে হচ্ছে গিয়ে যে পার্টটা আসবে, সেটা হচ্ছে গিয়ে 27°20 থেকে 28°26 মিনিট 40 সেকেন্ড পর্যন্ত। তো এই ভাগগুলো ক্যালকুলেট করতে করতে ভেতরের দিকে আমরা ঢুকবো। বুঝে গেল? বুঝলাম স্যার। এটা আগে একবার যে ক্লাস হয়েছিল 2022-এ অন্য ব্যাচে, সেটার মধ্যে এরকম বলেননি। কোনটা ভালো লাগলো? এটা স্যার একটু বেশি ডেপতে গেল, মানে আগেরটায় এত ডেপতে যায় না। তাহলে এবার এইটা আমাদের কোন কামে লাগবে, এটা হচ্ছে আমাদের একটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটা এইটা হচ্ছে গিয়ে মূলত হোরারি পার্ট যখন আমরা করবো, আমাদের চার্ট থেকে যখন ক্যারেক্টারিস্টিক্স বলতে বলবে যে আজকে দেবেশ বাবুর চরিত্র কেমন, তাহলে এইটা যখন বলতে বলবে, তখন আমি ভেদিক অ্যাস্ট্রোলজিতে করে নেবো। এবার যদি প্রশ্নটা করে দেবেশ বাবু আজকে খাবে কি খাবে না, দেবেশ বাবু আসছে শ্বশুর বাড়ি যাচ্ছে, বলছে দেবেশ আজকে খাবে কি খাবে না, বলো দেখি, দেবেশের কি খেয়ে এসছে, পেটটা ভরা আছে না এসে খাবে? এবার ইয়েস নো, আনসারের অপশন হচ্ছে দুটো, ইয়েস নো। এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমার এই উত্তরটা এখানে বার করাটা ইজি।
আমি দেখে নেব যে এই এই জায়গাতে আমার খাদ্যের জন্য পজিটিভ, সেখানে সেকেন্ড হাউসে সাবলট থাকলে পরে ও খাবে। আর যদি হচ্ছে কি খাদ্যের জন্য নেগেটিভ হাউসে থাকে, ও খাবে না। ইয়েস নো আনসার। এবার যদি এসে বলে, আচ্ছা দেবেশ কি ঝাল খেতে পছন্দ করবে, না একটু হালকা মিষ্টি মিষ্টি করে কাশ্মীরি আলুর দম সঙ্গে দুটো রাধাবল্লভী করে দেবো, এইবার হয়ে গেল কি, এবার কিন্তু আর ইয়েস নোতে নেই, এবার কোয়ালিটি চলে এসছে, টেস্ট চলে এসছে। বৃষ্টিতে আটকে আছে। এই কোয়ালিটিতে যখন আসবে প্রশ্ন, তখন কিন্তু বিষয়টা আসবে সেন্ট্রাল মোড। ये तो आ जाइए। ট্রেন না, ওভার ফ্লাইওভারের তো, রেল এরিয়ার তো। তাহলে এইবার এইখানে হচ্ছে গিয়ে যখন কোয়ালিটি আসবে, গুণ আসবে, তখন কিন্তু আর এই ব্যাপারগুলো চলবে না। তখন আমাদের বিশুদ্ধ বৈদিক, এপি আর বৈদিকের মধ্যে পার্থক্য কিছু নেই। মোটামুটি বুঝতে পারলেন যে আমরা হচ্ছে কি কিভাবে বৈদিকে ভাঙতাম, আর এখন কিভাবে এপিতে ভাঙছি। দুটোর মধ্যে একটা হালকা বেসিক ডিফারেন্স আছে, এছাড়া কিচ্ছু নেই। পরিষ্কার হলো তো? হ্যাঁ স্যার। অনেকটা স্যার। হুম। এবার এই জায়গাটার পার্থক্যটা উনি বলতে পারেননি, এটা আমি লক্ষ্য করছিলাম। তার কারণ হচ্ছে গিয়ে দুটো, একটা হচ্ছে গিয়ে এত স্টুডেন্ট নিয়ে ক্লাস করাবেন, এটা ওনার কাছে দুঃস্বপ্ন ছিল। সে থাক, তাতে সমস্যা নেই। আর টেকনিক্যালি ডিস্টারবেন্সেস ছিল, টেকনিক্যালি সাউন্ড না হলে পরে অনলাইন ক্লাস করানোটা একটু টাফ। আমরাও যে খুব টেকনিক্যালি সাউন্ড তা নয়, কিন্তু যতটা সম্ভব আমাদের যতটা প্রয়োজন, তাতে আমরা মোটামুটি আছি, ঠিক আছে, চলে যাচ্ছে। তো এবার ব্যাপারটাকে উনি এত সিনসিয়ারলি নেননি। উনি যদি সিনসিয়ারলি নিতেন, তাহলে এই মাস থেকে মানে অগস্ট মাস থেকে একটা ডিফারেন্ট কৃষ্ণমূর্তি পদ্ধতির ব্যাচ শুরু হতো। তো উনি হচ্ছে গিয়ে, ঋষিবাণী প্ল্যাটফর্ম তো সবসময় সুযোগ সবাইকে দেবে না। তো সুযোগ পেয়েছিলেন উনি, বাট উনি ওটা ইউটিলাইজ করতে পারেননি। তো যাই হোক, এইটা হচ্ছে কৃষ্ণমূর্তি পদ্ধতির বিষয় বা মূল ফান্ডা। এরপরে হচ্ছে গিয়ে এই যে একটা কথা উনি বলেছিলেন না, সিগনিফিকেটর বা সিগনিফায়ার। তো এই সিগনিফিকেটর যারা, এরা হচ্ছে এরা, এইখানে এই মঙ্গল বা শুক্র, রবি, রাহু, এরা হচ্ছে সিগনিফায়ার। ঠিক আছে, এরা হচ্ছে আসলে ওই স্যার, সাবলর্ডের সিগনিফায়ার। আর কোনো একটা ইভেন্ট, সেই ইভেন্টটা ধরুন আপনার বাড়িতে বাড়িওয়ালা ভাড়াটে পাবেন কিনা, ভাড়াটে, তাহলে বাড়ি ভাড়াটে এইগুলোর সঙ্গে কানেক্টেড যে গ্রহরা, তারা হচ্ছে রুলিং প্ল্যান, এরা হচ্ছে সিগনিফিকেটর। আর এর সঙ্গে ভাড়াটের সঙ্গে 6 হাউসের লর্ড, কিংবা হচ্ছে গিয়ে 6 হাউসের যে ইয়েতে পড়েছে 6 হাউসের সাব লর্ড, তারা হচ্ছে গিয়ে সিগনিফায়ার, সরি রুলিং প্ল্যান। আর এই যে ভাবটার সঙ্গে ডিরেক্টলি কানেক্টেড যারা, এরা হচ্ছে সিগনিফায়ার। আচ্ছা। স্যার কোশ্চেন ছিল। হ্যাঁ, বলুন। স্যার দুটো কোশ্চেন আছে। আমরা যখন নক্ষত্র লর্ডের মানে যেই প্ল্যানেটের দশা চলছে তার নক্ষত্র লর্ডের আহ, ওনার ওন্ড হাউসটা দেখতে চাই, তখন এটা কি আমরা লগ্ন চার্ট থেকে নেব, না স্যার এটা আমরা কেপি চার্ট থেকে নেবো? কারণ কেপি চার্টে কমপ্লিটলি ডিফারেন্ট হয়ে যায়, রাইট? এক একটা ঘরে আবার দুটো এক একটা রাশিতে দুটো করে ঘরও পাওয়া যায়। তো কোনটা নেব স্যার যখন ওনারশিপটা দেখছি আমি কোনো প্ল্যানেটের? এটা একটা কনফিউশন আছে। সেকেন্ড আরেকটা আছে, সেটা পরে সেটা বলে দিই। সেকেন্ড কনফিউশনটা হচ্ছে আমার চার্ট যেমন আমি দেখি যখন, এতদিন খুব খুশিতে ছিলাম যে শনির দশা আসছে, শনি শুক্রের নক্ষত্রে, শুক্র তো নবমপতি, নবমে খুব ভালো দশা যাবে, টাকা পয়সা ভালো কামাবো। এবারে যখন কৃষ্ণমূর্তিতে দেখলাম, তখন দেখলাম শুক্র তো অষ্টম, ওটা নবম ঘরটা অষ্টমে কনভার্ট হয়ে গেছে। তার মানে তো ওটা সাংঘাতিক খারাপ, 4 8, 3 4 8 আবার আসছে, 4 8 আসছে। তো খুবই খারাপ মানে এতদিন মানে পুরো মানে রিডিংটাই তো চেঞ্জ হয়ে গেল। তাহলে মানে এটা কিভাবে আমরা ইয়ে করব তার মানে? এই দুটো কোশ্চেন ছিল স্যার। তো প্রথম যেটা হচ্ছে,
প্রত্যেকটা গ্রহ একটা স্পেসিফিক ডিগ্রিতে বসেছে। ফলে সেই ডিগ্রিটা অনুযায়ী সেই এখানে কিন্তু গ্রহদের যে সাবলর্ড সেইটা আপনাকে দেখতে হবে। গ্রহটা যে পয়েন্টে বসেছে সেটা আপনি ক্যালকুলেট করলেন। আর লগ্ন, লগ্নটা কোনো গ্রহ নয়, লগ্ন থেকে আপনি ভাবগুলোকে ক্যালকুলেট করলেন। এখানে ইনইকুয়াল হাউস ডিস্ট্রিবিউশন রয়েছে, এই সেটাতে আমরা যাচ্ছি না। আর আমরা বেদিকে যেটা করে আসছি সেটা হচ্ছে ইকুয়াল হাউস ডিস্ট্রিবিউশন। ইকুয়াল হাউস ডিস্ট্রিবিউশন খুব জনপ্রিয়, খুব এফেক্টিভ একটা পদ্ধতি। ফলে ইকুয়াল হাউস ডিস্ট্রিবিউশনের উপরে আপনারা নিঃসন্দেহে চোখ বন্ধ করে ভরসা রাখতে পারেন। অ্যাস্ট্রোলজি হচ্ছে একটা সেলফ প্রফেশন। এইটাতে আপনার কিছু বেসিক থিওরি থাকবে এবং সেই বেসিক থিওরির উপরে আপনি কাজ করবেন। এইটা সম্পূর্ণ আপনার নিজস্ব, এখানে কারোর কোনো অধিকার নেই। স্যার তাহলে মানে যদি ওনারশিপটা যখন দেখবো তখন স্যার লগ্ন চার্ট মানে ইকুয়াল ডিস্ট্রিবিউশন ভেদিক চার্ট থেকে নেব, রাইট, হাউসটা? না, কেন কেন আপনি যদি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে কাজ করেন তাহলে সেইভাবে বিচার করবেন, বিচার তো আর আলাদা হবে না। আর যদি আপনি হচ্ছে গিয়ে ট্র্যাডিশনাল ওয়েতে বিচার করেন তাহলে সেই ওয়েতে করবেন, বিচার একই আসবে, এ নিয়ে কোনো সংশয় নেই। না, যদি বিচার যেমন আমি যেমন এক্সাম্পলটা দিলাম ওখানে তো বিচার পুরো পাল্টে যাচ্ছে, নবমপতি নবমে খুব ভালো, কিন্তু যখনই আমি ওটা কৃষ্ণমূর্তিতে ফেললাম সেখানে অষ্টমপতি অষ্টমে এসে গেল, সেটা তো খুব খারাপ। না, এই ক্ষেত্রে কি অষ্টম ভাবটা বৃষতে পড়েছে? তুলায় স্যার। ব্যাপার কি মীন লগ্ন? না না স্যার, ইয়ে কুম্ভ। কুম্ভ লগ্ন। তাহলে অষ্টম ভাবটা কন্যার পরিবর্তে মিনে চলে এসছে, সরি, কন্যার পরিবর্তে তুলাতে চলে এসছে। হ্যাঁ, তুলায় চলে এসেছে। এবার অষ্টম ভাবটা তুলাতে আসতেই পারে। এবার তার মানে হচ্ছে কি আপনার ডিগ্রি সাপেক্ষে আপনার লগ্নের ডিগ্রি আর আপনার উম অষ্টম ভাবের ডিগ্রি, এটার হ্যাঁ। মধ্যে এটা ক্লোজ ক্লোজ অবস্থায় রয়েছে। ও এবার এটাও যখন আমরা ইকুয়াল হাউস ডিস্ট্রিবিউশনে দেখবো তখন ভাবের ডিস্ট্রিবিউশনে 1-2 ডিগ্রির তফাৎ হয়। ইকুয়াল হাউস ডিস্ট্রিবিউশনেও এটা সরে অষ্টম ভাবেই চলে আসবে শুক্রটা। আচ্ছা। না, আপনার লগ্নের ওটা ডিগ্রিটা নবমে বলুন। আছে, ইকুয়াল হাউসের নবমেই আছে। আপনার লগ্নের ডিগ্রিটা বলুন। 24 ডিগ্রি। আর শুক্রের ডিগ্রিটা বলুন। শুক্র হচ্ছে আপনার 20 বোধহয় নাকি। হ্যাঁ, শুক্র হচ্ছে 18 বোধহয়। এক সেকেন্ড, ওটা ভুলে গেছি আমি তো। মানে ওটাতে নবমেই আছে, ওটা আমি দেখেছি ওইভাবে -15 +15 করে, ওটা নবমেই আছে। এবার কৃষ্ণমূর্তি পদ্ধতিতে এই ডিস্ট্রিবিউশনের আরেকটাও ব্যাপার রয়েছে, তার নাম হচ্ছে প্লেসিডিয়াস সিস্টেম। প্লেসিডিয়াস সিস্টেমের থেকে আমাদের পরিফেরাস বা শ্রীপতির সিস্টেম বেটার। প্লেসিডিয়াস সিস্টেমে কি বলছে ব্যাপারটা একটুখানি বুঝে নিন। আমার ভিডিওটা একটু দেখতে হবে। এবার ভিডিওটাতে আমি দেখাচ্ছি, এই আমি হাত বাড়িয়েছি একটু দেখে, এইটা আমার বিস্তার হতে পারে, আমি এদিক থেকেও খাবো এদিক থেকেও খাবো। এটা হচ্ছে আমার ইকুয়াল হাউস ডিস্ট্রিবিউশন, +15 -15। আর প্লেসিডিয়াস সিস্টেমে বলছে ভাবের যা লেন্থ সেটা 30 ডিগ্রি হতে পারে, 29 হতে পারে, 31 হতে পারে, সেটা সামনে, আমার পেছনে কোনো কিছু নেই, তারটাই সামনে। তো এবার এই জায়গাটা আমার খুব একটা সুবিধাজনক লাগে না। একটা গ্রহের প্রভাব তার সামনেই পড়বে, পেছনে পড়বে না, এটা আমার বিরোধী, আমার চিন্তা ভাবনার বিরোধী। কারণ একটা গ্রহ সে 360 ডিগ্রিতে তার প্রভাব বিস্তার করে। এরকম কখনোই হতে পারে না যে সেই গ্রহটা সামনের দিকে প্রভাব থাকবে, পেছনে থাকবে না। পরিষ্কার? আপনাদেরকে সেই দিনকে বলা হয়েছে যে গ্রহদের প্রেক্ষা রয়েছে, প্রেক্ষা মানে হচ্ছে অ্যাসপেক্ট। এবার ওই ভদ্রলোক জানেন না যে ভেদিক অ্যাস্ট্রোলজিতে গ্রহদের যে দৃষ্টি রয়েছে তার মধ্যে শুধুমাত্র পূর্ণ দৃষ্টিটা আমাদেরকে পড়ানো হয়। এছাড়াও গ্রহদের একপদ দৃষ্টি, দ্বিপদ দৃষ্টি, ত্রিপদ দৃষ্টি এবং বক্র দৃষ্টি, আরো 4 রকম দৃষ্টি রয়েছে। ফলে ওইখানে আমরা যে ট্রাইন, সেক্সটাইল বা স্কোয়ার অ্যাসপেক্ট এগুলো হচ্ছে কি আমরা যে দেখি বা বলি, সেগুলোর সঙ্গে বেদিকের বিরাট কিছু তফাৎ নেই। তফাৎটা হচ্ছে গিয়ে মানুষের জ্ঞান গর্ভতা। যিনি জানেন না, যিনি জানেন যে মঙ্গলের দৃষ্টি শুধুমাত্র 5-7, সরি, 4, 4, 4-7-8। 4-7, 4-7, 8, বাকি আর কোনো দৃষ্টি নেই, তাহলে কিন্তু তিনি ভুল করবেন। এখানে কিন্তু বিভিন্ন ধরনের দৃষ্টি রয়েছে। আবার বৃহস্পতির দৃষ্টি 1-5-7 নয়, তার সঙ্গে সঙ্গে বৃহস্পতির দৃষ্টি কিন্তু আরো
আহ বহু দিকে পড়বে। ঠিক আছে, এখানে একপদ দৃষ্টি, দ্বিপদ দৃষ্টি, ত্রিপদ দৃষ্টি এবং চোদ্দ চার পদ দৃষ্টি বা পূর্ণ দৃষ্টি, এই চার পদ দৃষ্টি বা পূর্ণ দৃষ্টিটাকেই কেবলমাত্র ধরা হয়। শুক্র আমার 18 ডিগ্রিতে বেসিক্যালি, আমার কুম্ভ লগ্ন 24 ডিগ্রি লগ্ন, আর 18 ডিগ্রিতে শুক্র, তো নবমেই পড়েছে শুক্রটা বেসিক্যালি তুলায়। তাহলে এইবার যখন হচ্ছে গিয়ে ইয়েস নোতে আনসার পাবো কি পাবো, তখন আমাদের এই ডিভিশনটা দরকার হয়। আর তার ঠিক বেশি দরকার হয়, পাঁচটা লোক এসছে হাত নিয়ে, পাঁচজন হাত দেখাবে, হোরারি আপনাকে করতেই হবে। রেমেডি দেবেন কি করে, দশা ক্যালকুলেশন কি করে করবেন, হোরারির উপরে বেস করতে হবে। তাহলে হোরারি যখন আপনি করবেন, তখন আপনার ডিফারেন্ট লগ্ন ক্যালকুলেশন করতে হবে। তাহলে অ্যাটলিস্ট আপাতত লগ্ন ক্যালকুলেশনের জন্য আমাদের এটা দরকার। বেরিয়ে গেলে বেরিয়ে যা, খুলে দেখলে দেখ। এবার মোটামুটি বিষয়টা পরিষ্কার হলো। স্যার আমি তো মানে পার্থক্য আমরা দুটো পেলাম। একটা হচ্ছে গিয়ে হাউস ডিস্ট্রিবিউশনের পদ্ধতি, সিডিয়াস সিস্টেম আর পরিফেরাস সিস্টেম। আমাদের ইকুয়াল হাউস ডিস্ট্রিবিউশন আমরা কাজ করে আসছিলাম, সেইখান থেকে যেটা হলো সেটা হচ্ছে গিয়ে একমুখী হাউস, মানে আমি এখান থেকে শুরু, এই এক হাত আমার জায়গা, এর দায় বায় আমার জায়গা নেই। আর আমরা এতদিন করছিলাম এদিকে এক হাত এদিকে এক হাত। তো এখানে একটা তফাৎ হলো। আর একটা তফাৎ হলো, আমরা নক্ষত্র অধিপতি এবং নক্ষত্রের কারকত্বকে গুরুত্ব দিচ্ছিলাম। আমরা বলছিলাম যে অশ্বিনী নক্ষত্রের মধ্যে মেডিকেল ম্যান হওয়ার জন্য প্রয়োজনীয় এফিসিয়েন্সি ইট ওয়াজ দেয়ার। আর এখানে বলছে ওইসব মেডিকেল এফিসিয়েন্সি কিছু নাই। অশ্বিনী যদি আমাদের মঙ্গলের সঙ্গে মঙ্গলকে কানেক্ট করে 5, 10, 11 এরকম ভাবের সাথে কানেক্টেড হয়, তাহলে ডাক্তার হবে। কারকত্ব নক্ষত্রের কারকত্ব লাগবে না, বুঝলে তো? তো স্যার এটা তো মানে আমার মানে যেটা প্রবলেম হচ্ছে, দুটো তো মানে আলাদা আলাদা মানে আসছে, প্রেডিকশন আসছে, কোনটা ফলো না করবো? না, প্রেডিকশন আলাদা আলাদা আসবে, শুধু একই আসবে। ওই যে যেমন আমার যেমন শুক্রের নক্ষত্রে মানে 9 পড়েছে ইয়েতে বেদিক অ্যাস্ট্রোলজিতে, আর এখানে পড়লো 8, তো পুরোই একদম মানে নাট তো একটা বীভৎস দেখাচ্ছে 8। স্যার, না, হ্যালো। এবার এখানে একটা জিনিস আমি বলি, কিছু কনসেপশন ওখানে হচ্ছে গিয়ে ভীষণ হার্ড কনসেপশন, সেটা যেটা আমাদের এখানে, যেমন একটা গ্রহ, এটা হচ্ছে বৃহস্পতি। যেমন বৃহস্পতি, এই বৃহস্পতির যে ইম্প্যাক্ট, যেমন ম্যাগনেট, একটা ম্যাগনেটের ইম্প্যাক্ট সারা বিশ্ব ব্রহ্মাণ্ড বিস্তৃত। যত কাছে আসবো ইম্প্যাক্ট বাড়বে, যত দূরে যাব ইম্প্যাক্ট কমবে। কিন্তু এইটা এরকম কখনোই গ্রহদের ক্ষেত্রে হবে না যে এইখানে ইম্প্যাক্ট আছে আর এরপরে ইম্প্যাক্ট নেই। তো কৃষ্ণমূর্তি সিস্টেমে এখানে ইনস্ট্যান্টেনিয়াস এইটাকে স্টপ করিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে এখানে সাবলর্ড শেষ। যেমন আমরা বলছি মেষ রাশি শেষ হলেও মেষ রাশির প্রভাব থাকবে, বৃষ রাশির বেশ কিছুটা, এদিকে বৃষ রাশি শুরু হওয়ার আগেও বৃষ রাশির প্রভাব শুরু হয়ে যাবে বেশ কিছুটা। কিন্তু এই যে বেশ কিছুটা জায়গা, এই জায়গাটাকে কৃষ্ণমূর্তি পদ্ধতিতে গ্রহণ করা হয়। সৌরভ বলুন। হ্যাঁ স্যার, এটা অনেকটা লাল কিতাবের মতো, মানে একটু স্পেসিফিক করেছে। মানে বৈদিকটা একটু বেশ বড় এলাবোরেট, আর এটাকে একটু ছোট করে একটু স্পেসিফিক করার চেষ্টা করেছে কৃষ্ণমূর্তি পদ্ধতি। লাল কিতাবটা আলাদা। লাল কিতাবের বিষয়টা হচ্ছে গিয়ে অনেক বেশি সহজ সরল ব্যাপার। চাঁদ থেকে হুম। চাঁদ থেকে শুক্র যদি 10 নম্বর ঘরে থাকে, চাঁদ থেকে শুক্র যদি 10 নম্বর ঘরে থাকে, তাহলে শ্বশুর বাড়ির কোনো মহিলার সঙ্গে পুরুষ মানুষের সম্পর্ক তৈরি হবে, এই হচ্ছে লাল কিতাব। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট, কিছু সূত্রের উপরে ভিত্তি করে। এবং সূত্রগুলো হচ্ছে গিয়ে খুবই
ক্লোজ ক্লোজ মানে হচ্ছে গিয়ে একদম, মানে চাঁদের কারকতা বাড়বে যায়, চাঁদের কারকতা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু চাঁদের থেকে বৃহস্পতি তৃতীয় রয়েছে, মানে গুরু পত্নীর সঙ্গে সম্পর্ক তৈরি হতে পারে। এবং চাঁদের থেকে তৃতীয়, সেখানে হচ্ছে গিয়ে মঙ্গল রয়েছে। সেই ক্ষেত্রে এমন কোনো পরিবারে বিবাহের কথাবার্তা এগোতে পারে যে যে পরিবারটা একটু লো ক্যাটাগরি, যার স্টেটাস সেটা ফিনান্সিয়াল হতে পারে, সোশ্যাল হতে পারে, ইকোনমিক্যাল হতে পারে, সেটা লো। বুঝাতে পারলাম? এবার হ্যাঁ স্যার। আমরা কি বলছি? আমরা বলছি চাঁদ তো এখানে বৃশ্চিক রাশিতে রয়েছে, অনুরাধা নক্ষত্রে, তাহলে চাঁদের ক্যারেক্টার পাল্টে যাবে, লাল কিতাবে এত স্ট্রেট। স্ট্রেট রবি কাট থেকে, কথা বলা হবে। হ্যাঁ, রবির সঙ্গে বৃহস্পতি যদি সংযুক্ত হয়, এই জাতকের পিতা শিক্ষা সংক্রান্ত বিষয়ে যুক্ত থাকে। স্যার এরকম কতগুলো পদ্ধতি আছে জ্যোতিষে? এই দেখুন, এরকম পদ্ধতি আপনিও একটা বানাতে পারেন। স্যার একটা আছে মানে কথা আছে, অনেকে বলে যে, আমি যে গুগলে দেখছিলাম যে কেপি হচ্ছে মোর অ্যাডভান্স দ্যান ভেদিক। আবার কিছু কিছু জায়গায় আপনি যেরকম বলছেন যে ভেদিকটাই হচ্ছে বেস, এবং মানে এটা এবং অনেক জায়গায় এটা মানে আমার ক্ষেত্রে যেমন রিডিংটা আলাদা হয়ে যাবে, ভেদিক যদি দেখি খুব ভালো, কেপি দেখলে তো সাংঘাতিক খারাপ সময় আসছে। তো এটা তো খুব কনফিউশন তৈরি হচ্ছে। না, এটা কনফিউশন হবে না। কারণ আপনি হচ্ছে গিয়ে, আপনার একটা মিশ্র পদ্ধতি তৈরি হবে, যে পদ্ধতিটাতে আপনি বিচার করবেন। সেটা হ্যাঁ, কিছুটা কৃষ্ণমূর্তি ঘেঁষা হতে পারে, সেটা কিছুটা ভেদিক ওরিয়েন্টেড হতে পারে। যেমন আমি যদি বলি, তাহলে আমি বলবো আপনি হচ্ছে গিয়ে পরিফেরাস বা ইকুয়াল হাউস ডিস্ট্রিবিউশন করুন। তাহলে আপনার শুক্র যে ঘরে থাকবে, আপনি শুক্রকে সেই ঘরে রেখেই ক্যালকুলেশনটা করুন। আচ্ছা। হুম। স্যার তো শুনে যা মনে স্যার শুনে যা মনে হলো কৃষ্ণমূর্তির চেয়ে বেদিক পদ্ধতিটাই ভালো বেশি, মানে মানে আমার কাছে কমফোর্টেবল বেশি লাগছে। কমফোর্টেবল তো বেশি লাগবেই, কারণ ভেদিকটা হচ্ছে গিয়ে অনেক লুসিড ম্যানারে রয়েছে। আর বিষয়টাকে অ্যাকসেপ্ট করা, এটা অনেকটাই ইজি। এটা কি মানে পার্সন টু পার্সন ভ্যারি করে, যে কারুর কৃষ্ণমূর্তি কমফোর্টেবল কারুর বেদিক কমফোর্টেবল, এরকম ব্যাপার আছে কি? না, এইটা হচ্ছে গিয়ে, যেমন আমি একটা এক্সাম্পল দিই। কিছু মানুষ, আপনারা এক্সাম্পল পেয়েছেন, তার কাছে বেদিকও কমফোর্টেবল নয়, কৃষ্ণমূর্তিও কমফোর্টেবল নয়। তিনি বলবেন বেদিকে পারফেক্ট প্রেডিকশন হয় না, কৃষ্ণমূর্তিতে পারফেক্ট প্রেডিকশন হয়। এই কথাটার কোনো অস্তিত্বই নেই। 10টা চার্ট দিয়ে বললো প্রফেশনটা বলে দাও, একদম অজ্ঞান হয়ে শুয়ে পড়বে। 10টা ছক দেবো, দিয়ে বলবো পারফেক্ট প্রেডিকশন করে দেখাও, আমার তো হয় না, তোমার নিশ্চয়ই হয়, তাহলে করে দেখাও। দেখাও করে, হুম। হবে না, আই গ্যারান্টি হবে না। ম্যাজিক্যাল পাওয়ার যদি না থাকে, তাহলে সেই লোকটা পারবে না। কৃষ্ণমূর্তিটা অনেক সোজা, আমি এটা এটা যেটা বুঝেছি, কৃষ্ণমূর্তিটা সোজা ভাবে খুব তাড়াতাড়ি সোজা প্রেডিকশন হয়, এটুকু আমি বুঝেছি। আর হোরারিতে খুব কাজ হয়। যেমন হচ্ছে গিয়ে, একটা এক্সাম্পল দিই। কৃষ্ণমূর্তি পদ্ধতিতে ওনারা হচ্ছে গিয়ে বলছেন সোজা, কিন্তু বেসিক্যালি ক্লায়েন্ট বেস নেই। মানে যে হচ্ছে গিয়ে যে বলবে কৃষ্ণমূর্তি পদ্ধতিটা ইজি প্রসেস, তার কাছে আপনারা নিশ্চিন্ত হয়ে যাবেন, তার ক্লায়েন্ট বেস নেই, সে ক্লায়েন্ট দেখে না। কারণ কৃষ্ণমূর্তি পদ্ধতির চার্টটা বানাতে, চার্টটুকু শুধু বানাতে, সেখানে হচ্ছে কি আমার ভেদিকের চার্টের তুলনায় অন্তত 5 গুণ সময় বেশি লাগে, মিনিমাম 5 গুণ। আগে আমি তো চার্ট বানাতাম, তো এখন আর আমি চার্ট বানাই না, এখন পুরো প্রিন্টেড দিই। তো যখন প্রিন্ট চার্ট বানাতাম, তখন মোটামুটি স্পিড ছিল। কিন্তু তারপরে যখন কেপি প্র্যাকটিস করতাম, তখন হচ্ছে গিয়ে অন্তত 5 গুণ টাইম লাগবেই লাগবে। এবার আমাদের জ্যোতিষশাস্ত্রের কিছু সীমাবদ্ধতা আছে, এবং আমরা যারা শিখতে চাই, আমরা ভাবি যে আরেকটু বেটার শিখি, আরেকটু জানি, যাতে আমরা পারফেক্ট প্রেডিকশন করতে পারি। আমরা কেউ লোক ঠকাতে চাই। এবার এইটার জন্য আমাদের মনে হয় যে বেদিকে তো আমরা পারফেক্ট করতে পারছি না, এদিকে কৃষ্ণমূর্তিতে বলছে যে তোমার পকেটে দেশলাইয়ের বাক্সে কটা দেশলাই কাঠি আছে সেটা বলে দেবো, তোমার পকেটে ম্যাচিস আছে কটা ম্যাচিস আছে এটা বলে দেবো। বলা যায় না, সত্যি সত্যি বলা যায় না। যারা বলে তাদেরকে বলতে হবে, বলো এই বাক্সে কটা দেশলাই আছে বলো, তাহলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। এক তান্ত্রিক আমাকে বলে যে আমার সামনে যদি বসে থাকতে পারো 20 মিনিট,
আমি হোম করব, আমার হোমের সামনে 20 মিনিট বসে থাকতে হবে। তা আমি বললাম যে বসতে তো রাজি আছি, কিন্তু আমার চোখ জ্বালা করলে আমাকে একটু ইয়ে করতে দিতে হবে, চোখে আমার একটু জলের ঝাপটা দেবে, এইটুকু আমাকে দিতে হবে, কারণ তুমি হোম করে আমার চোখ তো জ্বালা করবেই। এইবার আর আরেকটা জিনিস হচ্ছে, তুমি হোম করবে কিন্তু এমন কোনো জিনিস দিতে পারবে না, এমন কোনো মশলা দেবে না যে মশলা দিলে পরে আমি সেন্সলেস হয়ে যাবো। তুমি কাঠ দিয়ে হোম করবে, তোমার হচ্ছে গিয়ে ধূপ ধুনো যা আছে সেগুলো দেবে, হবন সামগ্রী দেবে, আর হচ্ছে গিয়ে মন্ত্রে আমাকে অজ্ঞান। তোমার যেদিন পূর্ণাভিষেক হয়েছিল সেদিন মন্ত্রে জল গরম হয়েছে, আমি চোখের সামনে দেখেছি, আমি জল এক হাঁড়ি এনে দিয়েছি, এবং সেই জল যখন আমার গায়ে ছেটানো হয়েছে তখন সেই জল গরম, এবং সেখানে মন্ত্র ছাড়া কিচ্ছু দেওয়া হয়, ঢেকে ঢুকে একদম চাপা দিয়ে দিয়েছে, দিয়ে তার উপরে পুজো হয়েছে, এবং আমি ফিল করেছি জল গরম হচ্ছে। তাহলে এই এই যে এটা এটা হচ্ছে কি আমাকে অজ্ঞান করা যেতে পারে, এই তার জন্য হচ্ছে কি ওই কিছু গুঁড়ো ফুড়ো দিয়ে দিল, যে গুঁড়োগুলো আমি জানি না কি গুঁড়ো দিয়ে দেবে, দিয়ে দিল, সেই ধোঁয়ায় আমি অজ্ঞান হয়ে গেলাম, হতেই পারে। কিন্তু সেটা দেওয়া যাবে না। তুমি মন্ত্র শক্তিতে আমাকে অজ্ঞান করে দেখো 20 মিনিটে, সে কন্ডিশনে কোথায় ব্যাপার, এপি বলারও ব্যাপারটা হচ্ছে কি একই। যদিও বলা হয় যে নাও দেশলাই বাক্স দিলাম, বলো কটা দাঁড়া আছে, কটা ইয়ে আছে, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে সত্যি সত্যি অ্যাস্ট্রোলজিতে বলা পসিবল নয়। যদি পসিবল হয় তাহলে সেই মানুষটার স্পেশাল স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে, যে পাওয়ারটা কিন্তু নর্মাল নয়, অবশ্যই অবশ্যই সেটা সুপার। এবার পরিষ্কার হলো কিছুটা? হ্যাঁ 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 হ্যাঁ, কিছুটা হলো স্যার। হ্যাঁ, এমনি আজকে এটা করানোর পেছনে এতটা টাইম দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে এটা আমাদের পরবর্তীকালে হোরারি ক্যালকুলেশনের সময় লাগবে। মজার তবে জিনিস স্যার হচ্ছে, মজার জিনিস যেটা, সেটা হচ্ছে আমি এক্ষুনি একটি আহ কৃষ্ণমূর্তি মহারাজ, তার প্রেসক্রিপশন আপনাদের গ্রুপে দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি, এটা খুঁজে বার স্যার করে নিন, খুঁজে বার করে দিচ্ছি এক কৃষ্ণমূর্তি মহারাজের প্রেডিকশন, খুঁজতে সময় দিতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি দেখলাম যে এই ব্যাপারটাতে ভদ্রলোক এতটাই কনফিউশন তৈরি করেছেন যে এখানে আমার কিছুটা আপনাদেরকে ক্লিয়ার করা দরকার। তার জন্য আজকের ক্লাসটা আমরা এইখানে এটাতে নিলাম। তো এবার আশা করি কৃষ্ণমূর্তি আর বেদিকের ইন্টার রিলেশন এটা আপনারা কিছুটা বুঝেছি। উপলব্ধি করতে পারলেন, মানে আমি আশা করি। তবে স্যার আমার মনে হয় কৃষ্ণমূর্তি পদ্ধতিটা আপনি শেখালে ভালো হবে, কারণ আপনি আমাদের বৈদিক শেখাচ্ছেন, তো দুটোকে ট্যালি করে বলতেও পারবেন, আমাদের বুঝতেও সুবিধা হবে। না, প্রশ্ন হচ্ছে কৃষ্ণমূর্তি আমার কতটুকু দরকার আছে। এবার আমি একটু শেয়ার করি গ্রুপে, আপনারা কি গ্রুপ অ্যাক্সেস করতে পারবেন? হ্যাঁ পারবো। ও না, আমি আমি পারবো না, সরি। এখানেও দিয়ে দিতে পারতাম, আমি এখানেও চার্টটা দিয়ে দিতে পারতাম, কিন্তু ওপেনলি কাউকে নিয়ে নাড়াচাড়া করাটা ঠিক উচিত নয়। তবে আপনাদের গ্রুপে চার্টটা দিয়ে দিলাম। স্যার তাহলে আপনি যেটা সাজেস্ট করছেন, আমি নর্মালি আমরা বৈদিক জ্যোতিষের থ্রু দিয়ে করব, আর যখন আমার দরকার হবে হোরারি করার তখন শুধু কৃষ্ণমূর্তির হোরারিটা করব। এক্স্যাক্টলি, আপনি সাবলর্ড নিয়ে ভাবতেই পারেন, আপনি আরো ডেপথে যেতে পারেন, আপনি আরো ডেপথে গিয়ে কি যেন বলো ওটাকে, চন্দ্রকর, চন্দ্রকর নারী ডিভিশনে যেতে পারেন, তার ঘরকে 150 ভাগ করতেই পারে, সেটা কোনো বড় কথা না। আচ্ছা, কেউ কি দেখেছেন আমি একটা কুণ্ডলী শেয়ার করেছি? কিন্তু হ্যাঁ কিছুই স্যার, দেখা যাচ্ছে দেখলাম। না। কেন, স্যার আমি গ্রুপে শেয়ার দেখছি। হ্যাঁ, করেছি। ফাঁকা আছে এখানে তো। কিছুই তো লেখা নেই। তাহলে এই হচ্ছে কৃষ্ণমূর্তির লোক। এবার উপরে ওনার স্যার হচ্ছে কি একটা 223 ডিজিগনেশন ব্যাচে আছে, দিন না। ডিজিগনেশনটা একটু দেখে নিন। ফাউন্ডার প্রিন্সিপাল অফ কি ইনস্টিটিউট যেন বেশ। স্যার, উনি তো খুব সো কল মানে নাম করা। আমি অ্যাড তো নাম দেখি। করা খুব শুনেছি, বিশাল। হ্যাঁ, তাহলে এই হচ্ছে জিনিস। আচ্ছা। স্যার 223 ব্যাচে দিন প্লিজ। আচ্ছা, 223,000 দিয়ে দেবো। তো এবার কৃষ্ণমূর্তি পদ্ধতি, যারা পশ্চিমবঙ্গে কৃষ্ণমূর্তি পদ্ধতি নিয়ে বড়াই করে, তাহলে তাদেরকে ব্যাপারটা নিয়ে একটু সংশয় তৈরি হলো।
তো কোনো পদ্ধতি খারাপ নয়, কোনো পদ্ধতি পিছিয়ে নেই, প্রত্যেকের আলাদা গ্রামার রয়েছে। এই গ্রামারটাকে আপনাকে উপলব্ধি করতে হবে এবং যেটা ম্যাচ করছে সেটাকে ইউটিলাইজ করতে হবে। তবে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলবো, নক্ষত্র ধরে প্রেডিকশন যতটা পারফেকশনের দিকে যায়, খুব কঠিন, পারি না, কিন্তু তাতেও যতটা পারফেকশনের দিকে যায় সেটা আর কোনো পদ্ধতিতে যায় না। এটা ঠিক বেদিক নয়, এটাকে বেদিক স্টেলার সিস্টেম বলা যেতে পারে। তো এই নক্ষত্র ধরে প্রেডিকশন করা এবং নক্ষত্রগুলো ধরে প্রেডিকশন করতে গেলে সবসময় খাতা পাঠ খুলে বসতে হয়। তো সেইটা খুব টাফ, মানে রিয়েলি টাফ। তো এইটা করাটা যদি কেউ রপ্ত করতে পারেন 27টা নক্ষত্রকে, চিহ্ন সমেত, দেবতা, পৌরাণিক কাহিনী, এই সমস্ত বিষয়গুলোকে যদি রপ্ত করে নেওয়া যায় তাহলে কিন্তু বিষয়টা ভীষণ ভালো হয় এবং রিয়েলি গুড প্রেডিকশন। তো যাই হোক, আমাদের ফার্স্ট সেশন এখানে শেষ হলো। এবার আমরা চলে আসবো আমাদের পরবর্তী সেশনে। স্যার, একটা কোয়েশ্চেন ছিল ইয়ের ব্যাপারটা। তাহলে মানে আমরা ষোড়শ বর্গটা যেটা 16টা ইয়ে বলে, ডিভিশনাল চার্ট বলে, এটা দিয়ে আমরা বাচ্চার প্রেডিকশন বা কোনো বাবা মার বা এডুকেশন, স্পিরিচুয়াল প্রেডিকশন, এটা কি ষোড়শ বর্গ ধরেই করব? তাহলে বেটার হবে অনেক। ষোড়শ বর্গ ওদের করাইনি, নক্ষত্র শেষ হলে পরে আমরা ষোড়শ বর্গে ঢুকবো। ষোড়শ বর্গে ঢুকলে পরে আপনারা দেখবেন প্রেডিকশন সিস্টেম কত ইজি হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট বাচ্চা বাচ্চা হচ্ছে গিয়ে তার D7। D7 নয়, বাচ্চা মানে জাতক, জাতকের হচ্ছে গিয়ে লিঙ্গ নির্ধারণ, সেটাও কোনো কোনো সময় আমরা করে ফেলতে পারবো। যদিও এই বিষয়টাতে আমাদের ভীষণ ইনটিউশন পাওয়ার কাজে লাগাতে হয় এবং জ্যোতিষ সাবজেক্টটা সায়েন্স বললে পরে চাপ আছে, এখানে কিন্তু একটা সিউডো ব্যাপার কাজ করে। এবং এই শাস্ত্রটাতে আমাদেরকে পুরোপুরি বিজ্ঞান বলা যে 2 আর 2 এখানে সব বারে 4 হবে, এটা হবে না, হয় না। যাই হোক, মৃগশীর্ষার পরে আমাদের যে নক্ষত্র, আমরা সেকেন্ড সেশনে চলে আসি নক্ষত্র নিয়ে আলোচনা। এটা একটা বা সেই রিলেটিভ সায়েন্স, হ্যাঁ, অ্যাস্ট্রোলজি রিলেটিভ সায়েন্স বলতে পারি। দর্শন, ফিলোসফি, রিলেটিভ এটা বলা সায়েন্স, আপেক্ষিক আপেক্ষিক বিজ্ঞান। বলা যেতে পারে। উম, এরকম আমরা এটাকে মেইনলি আমাদের একটা দর্শন হিসেবে ট্রিট করবো, যেখানে কিছু লজিক আছে, সেই লজিকের রেসপেক্টে আমরা আরো ফার্দার কিছু লজিক খুঁজে বার করবার চেষ্টা করবো। উম, যাই হোক, এরপর আমাদের চলে আসবো আমরা আর্দ্রা নক্ষত্রে। এই শব্দটাকে অনেকেই বলেন আর্দ্রা নক্ষত্র, এটা শুনলেই কিন্তু আমি খুব বকবো, প্রচন্ড বকে দেবো। এই শব্দটা কিন্তু আর্দ্রা, আর্দ্রা, আপনাদের এই উচ্চারণগুলো ঠিক করতে হবে। তাহলে এয়ার, আর, আর, এইটা হচ্ছে এর উচ্চারণ, আর্দ্রা। অর্থাৎ যে সিক্ত করে, যে হচ্ছে গিয়ে ভিজিয়ে দেয়। এর চিহ্ন, এর চিহ্ন হচ্ছে গিয়ে ওয়াটার ড্রপ। বলা হয় যে অশ্রু কণা, এটা চোখের জলের খণ্ড। এই আর্দ্র নক্ষত্রটা ভয়ঙ্কর নক্ষত্র। এ প্রচুর দিতে পারে। এ যখন হচ্ছে গিয়ে দেবে তখন রুদ্র দান করবার ক্ষমতা এর রয়েছে, প্রচুর প্রচুর। এই আর্দ্র নক্ষত্রে যখন রবি প্রবেশ করে, আর্দ্র নক্ষত্রে যখন রবি প্রবেশ করে তখন অম্বুবাচী বলে একটা অনুষ্ঠান হয়। অম্বুবাচী মানে যখন মা পৃথিবী, তিনি রজস্বলা, সূর্য যখন আর্দ্রা নক্ষত্রে প্রবেশ করে, প্রথম চরণে থাকে আর্দ্রার, পর ওই 3.25 দিন, 3°20', ওই সময় মা পৃথিবী তিনি রজস্বলা হন এবং তার যে যোনি অর্থাৎ কামাখ্যা পীঠ, সেইখানে হচ্ছে গিয়ে ওই রক্ত বস্ত্র প্রাপ্ত হতে দেখতে পাওয়া যায়। এখন আমাদের এখানেও রক্ত বস্ত্র প্রাপ্ত হয়, সারা পৃথিবী এখন রক্ত বস্ত্র পাওয়া যাচ্ছে। তো আর্দ্রা নক্ষত্র নির্দেশ করে কোনো একজন মহিলার রজস্রাব কাল, অর্থাৎ তার কোন সময় রজস্রাব হতে পারে সেটা আর্দ্রা নক্ষত্রের সঙ্গে তার কুণ্ডলীর সম্পর্ক খুঁজে বার করে আইডেন্টিফাই করা যেতে পারে। আর্দ্রা নক্ষত্র তরুণ, সে হচ্ছে নবীন, সে সিক্ত, ভেজা ভেজা আর উজ্জ্বল, প্রচন্ড উজ্জ্বল। কিন্তু এর মধ্যে
একটা নেগেটিভিটি চরম মাত্রায় লুকিয়ে রয়েছে, সুযোগ পেলেই এ ছোবল দিতে পারে। এমনিতে আর্দ্রা নক্ষত্র ভীষণ ভীষণ সফট, কিন্তু আর্দ্রা নক্ষত্র এর মধ্যে ভয়াবহতাও লুকিয়ে আছে। তো কিরকম তাই তো। ভয়াবহতা? কিরকম ভয়াবহতা বলা হচ্ছে, বলা যাচ্ছে, গবেষণায় দেখা গেছে যে যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল তখন শনি আর্দ্রা নক্ষত্রে ছিল। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল তখনও শনি আর্দ্রা নক্ষত্রের সঙ্গেই কানেক্টেড ছিল। আবার যখন করোনা হয়েছিল তখন আর্দ্রা নক্ষত্রের উপর দিয়ে রাহুর সঞ্চার হচ্ছিল। আর্দ্রা নক্ষত্রের দেবতা হচ্ছেন রুদ্র, যিনি রোদন করা। রুদ্র হচ্ছে ধ্বংসের দেবতা। আমাদের প্রথম রুদ্র তিনি হচ্ছেন কাল ভৈরব। রুদ্রকে বলা হয়, রুদ্র হচ্ছেন শিবের অংশ বা শিবের অবতার। এরা অত্যন্ত বলিষ্ঠ, এরা ঘোর, এরা জটাধারী, এরা মরুত দেবতার পিতা, এরা ধনুর্ধর, এবং এরা হচ্ছে গিয়ে পশুজীবী, এরা শিকারজীবী। এই রুদ্র যাদেরকে বলা হয়েছে এরা কিন্তু ধনুর্বাণ চালনায় ভীষণ ভীষণ দক্ষ। এদেরকে বলা হচ্ছে পশুপতি বা পশুজীবী। এরা শস্যের রক্ষাকর্তা। এরা তীক্ষ্ণ স্বর বা তীক্ষ্ণ তীর, তীক্ষ্ণ অস্ত্র, এখন তো আর তীর নেই, এখন বন্দুক গুলি গোলা। এরা তীক্ষ্ণ অস্ত্র বহন করতে পছন্দ করেন। রুদ্র হচ্ছেন আয়ুর বর্ধক। রুদ্র কঠিন, রুদ্র প্রচন্ড উগ্র, ভয়ঙ্কর। রুদ্রের মধ্যে রয়েছে সন্তান প্রদান করবার ক্ষমতা, কারণ পুরুষের উগ্র পৌরুষত্ব, ওয়ার্ডটা শুনতে হবে, পুরুষের উগ্র পৌরুষত্ব, সেটা কিন্তু আমরা প্রাপ্ত হই কোথায়? ওই ধরনের উগ্র মানুষের ক্ষেত্রে সেটা রুদ্রের মধ্যে রয়েছে। রুদ্রের মধ্যে রয়েছে ওষুধ প্রদান করবার ক্ষমতা, এবং সর্বশ্রেষ্ঠ ওষুধ প্রদান করবার ক্ষমতা। তিনি বজ্র, বিদ্যুৎ, ঝড়, মৃত্যু, ধ্বংস, শেষ ইত্যাদির দেবতা। এই রুদ্রের সঙ্গে প্রজাপতি, সরস্বতী, উষা, এদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। কিরকম আপনারা সবাই জানেন, ব্রহ্মা তিনি পৃথিবীতে আসার পরে তাকে বলা হলো যে এবার তুমি সৃষ্টি কর। তার ব্রহ্মা বলছে আমি সৃষ্টি করব কি করে, আমি তো পুরুষ, প্রকৃতি ছাড়া কি করে সৃষ্টি হবে? বলছে তাহলে তুমি আগে প্রকৃতি সৃষ্টি করো, তারপরে তুমি তার সাথে সংযুক্ত হয়ে বাকি জগৎ তৈরি করো। তখন ব্রহ্মা উষাকে তৈরি করে। এই ব্রহ্মা হচ্ছেন প্রজাপতি ব্রহ্মা। তো তিনি উষাকে জন্ম দিলেন, জন্ম দিলেন মানে নিজের থেকে তিনি উৎপন্ন করলেন, এবং তারপরে তাকে তো সৃষ্টিকে কন্টিনিউ করতে গেলে উষার সঙ্গে সঙ্গমে যুক্ত হতে হবে। তাহলে এবার তিনি হচ্ছে গিয়ে উষার প্রতি তার যে বাসনা তাকে জাগ্রত করেন। জাগ্রত করবার পরে উষা আহ এক হরিণের রূপ ধারণ করে ঘুরে বেড়াতে শুরু করেন। আর প্রজাপতি তিনি একটি পুরুষ মৃগের, তিনি পুরুষ হরিণের রূপ ধারণ করে তার সাথে মিলিত হওয়ার চেষ্টা করেন। এর মধ্যে সেই দৃশ্য চোখে পড়ে রুদ্রের। রুদ্র বলেন আরে এ কি করছে, এ তো অনৈতিক কাজ করে। তো রুদ্র তখন এদেরকে ধরেন, কি করছো তুমি এসব, এ তো অন্যায়, তোমার তো কন্যা। তখন প্রজাপতি ওই রুদ্রের ভজনা শুরু করেন, এবং তিনি রুদ্রকে পশুপতি নামে আখ্যা দিয়ে থাকেন। আপনারা খেয়াল করে দেখবেন, হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতায় একটা শিবের মূর্তি পাওয়া গিয়েছিল, যেটা হচ্ছে পশুপতি শিব, অর্থাৎ যার অনেক পোষা গরু ছাগল ছিল, যার কাছে অনেক পশু ছিল, তিনি হচ্ছেন পশুপতি শিব। আপনারা ইয়েতে গুগলে সার্চ করে দেখে নেবেন। কিন্তু পশুপতি আখ্যা দেওয়া সত্ত্বেও রুদ্র কিন্তু জেদি, তিনি কোনো কথা শুনলেন না। তিনি ব্রহ্মাকে শাস্তি দেবেনই, এবং তিনি ব্রহ্মার দিকে তীর নিক্ষেপ করলেন। এবার
তীর গিয়ে বিঁধল ব্রহ্মার শরীরে এবং রুদ্রর বাণে বিদ্ধ হওয়ায় প্রজাপতি প্রবল ভাবে কেঁদে উঠলেন, মরে গেছি। মানে এই যে প্রবল রোদন, এই প্রবল রোদন, সেইখান থেকে এই রুদ্রের সঙ্গে রোদনের সম্পর্ক সরাসরি সৃষ্টি হলো। এই সময় থেকেই রুদ্র প্রত্যেককে তার আহ চাহিদা, অচাহিদা, প্রাপ্য, প্রাপ্তি, এগুলোর মধ্যে ভারসাম্য রক্ষা করার চেষ্টা করে থাকে। পরবর্তী বিষয়টা খেয়াল রাখতে হবে, আর্দ্র নক্ষত্রের সঙ্গে মহিলাদের রজস্রাব, এটা কিন্তু ওতপ্রোত ভাবে কানেক্টেড, একদম গভীর ভাবে কানেক্টেড মহিলাদের রজস্রাব। আর্দ্র নক্ষত্রের চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে বিভিন্ন মুড সুইং করার টেন্ডেন্সি। এখন রেগে আছে, ভয়ঙ্কর রাগ, তারপর আবার মাথা ঠান্ডা। তাহলে আর্দ্র নক্ষত্রের চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে আসক্ত প্রকৃতি, কোনো না কোনো জিনিসের প্রতি একটা অ্যাট্রাকশন রয়েছে, প্রচন্ড বিশ্লেষণী ক্ষমতা, তীক্ষ্ণ বুদ্ধি। আর্দ্র নক্ষত্রের রয়েছে ভয়ঙ্কর হিলিং পাওয়ার, ছুঁয়ে মানুষকে সুস্থ করে দিতে পারে। আর্দ্র নক্ষত্রের মানুষ জ্যোতিষী হয়েছে এবং সে হচ্ছে গিয়ে অসাধারণ প্রেডিকশন করবে, এবং শুধু প্রেডিকশন নয়, তার রেমিডি কথা বলবে, তার মুখ দিয়ে ভগবান রেমিডি করিয়ে দেবে। মাইক বন্ধ করে দিয়ে একটা গল্প বলবো। এরপরে আর্দ্র নক্ষত্র হচ্ছে চঞ্চল, ভীষণ আবেগপ্রবণ, আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে পরিবর্তনশীল মানসিকতা। তাহলে যদি আমরা দেখতে পাই যে আমার দশমপতি আর্দ্র নক্ষত্রে গিয়ে বসেছে, তাহলে তার রেজাল্ট কি হবে? তাহলে দশমপতিকে আমরা বিভিন্নভাবে ইন্টারপ্রেট করব। দশম মানে হচ্ছে সপ্তমের চতুর্থ, মানে হচ্ছে কি আমার শাশুড়ি, মানে যার রয়েছে তার শাশুড়ি, তিনি ভয়ানক এবং উগ্র। আর একটু চেঞ্জ করে দিই, দশমপতি রয়েছে আর্দ্রা নক্ষত্রে, পরিবর্তনশীল চাকরি করতে হচ্ছে এবং চাকরিটা ভেষজ ওরিয়েন্টেড। তাহলে একটু আগে আমি বললাম না, আর্দ্রা নক্ষত্রের মধ্যে রয়েছে শক্তিশালী ভেষজ। আর্দ্রা নক্ষত্রের অ্যাক্টিভেশন এজ 15, 24, 37। আমি নক্ষত্র নিয়ে ঠিকঠাক করে পড়ালে আপনাদের এক একটা নক্ষত্র 1 মাস করে লাগবে এবং বোর হবেন। তাহলে 27টা নক্ষত্র পড়াতে যদি আমি 27 মাস টাইম নিই, তাহলে লোকজন বাড়িতে এসে গালাগাল দিয়ে যাবে। আচ্ছা, তো আমার ইচ্ছা আছে পরবর্তীকালে পড়াবার। আমি তো আস্তে আস্তে পড়ানো ছেড়ে দিচ্ছি, ওটাই আমার লাস্ট ব্যাচ। তো এবার, তো আপনারা এরপরে হচ্ছে কি, আমার ইচ্ছে আছে যে আমি এক একটা নক্ষত্র নিয়ে পড়াবো, আর যারা পড়তে চাইবে তাদেরকে নিয়ে পড়াবো। স্যার আছি স্যার। আচ্ছা, তাহলে অপর আর্দ্রা নক্ষত্রের দেবতা তিনি হচ্ছেন রুদ্র। আর্দ্রার নক্ষত্র, এটা হচ্ছে সরি, নক্ষত্র অধিপতি তিনি হচ্ছেন রাহু। স্ত্রী প্রকৃতি, পুরুষার্থ পুরুষার্থ হচ্ছে কামনা। আর অঙ্গ ভীষণ গুরুত্বপূর্ণ, কান এবং বাহু। আর্দ্রা নক্ষত্রের অঙ্গ হচ্ছে কান এবং বাহু। দশা হচ্ছে ধ্বংস, আর দিক হচ্ছে পূর্ব দিক। উপাদান হচ্ছে বেসিক বা ফান্ডামেন্টাল, প্রাথমিক উপাদান। পার্থিব নির্দেশক হচ্ছে হরিণ, শস্য, গবাদি পশু। আর পার্থিব প্রকাশ, এটা হচ্ছে ক্ষারীয় পদার্থ। অ্যাক্টিভেশন এজ খুব গুরুত্বপূর্ণ, 15, 24, 37। 15, 24, 37। কতগুলো বিশেষ কাজ আর্দ্রা নক্ষত্রে করতে পারেন। তার মধ্যে প্রথমটা হচ্ছে শত্রুর প্রতি আক্রমণ, খুব জ্বালাচ্ছে, এবার দিন আচ্ছা করে অ্যাটাক করবো। তারপর হচ্ছে শত্রু দমন, এবার বাহন প্রাপ্তি। আর লাস্টলি হচ্ছে অশ্বসিদ্ধি, এগুলো শুভ।
আর কিছু শুভ সংস্কার, যে কাজগুলো আর্দ্রা নক্ষত্রে শুরু করা যেতে পারে, সেটা হচ্ছে শিক্ষা আরম্ভ, নতুন শিক্ষাক্ষেত্রে সংযোজন, হাতে খড়ি, পৈতা জাতীয় অনুষ্ঠান, অনুগ্রহ, দীক্ষা, এই ধরনের কাজগুলো আর্দ্রা নক্ষত্রের সঙ্গে কানেক্টেড। স্কন্দ পুরাণে বলা আছে যে ব্রহ্মার আগে 5টা মাথা ছিল। এই 5টি মাথা নিয়ে ব্রহ্মার প্রবল অহংকার সৃষ্টি হয়েছিল। এক সময় শিবের প্রতি ব্রহ্মা বিভিন্ন ধরনের শ্লেষ যুক্ত বাক্য প্রয়োগ করতে শুরু করে। তো শিবের প্রতি ব্রহ্মার এই শ্লেষযুক্ত বাক্য যখন শিব শুনতে পান, তখন তিনি রুদ্রের জন্ম দেন। ইনি হচ্ছেন কাল ভৈরব। তো কাল ভৈরব এসে তার বাহাতের পোড়া আঙ্গুল দিয়ে ব্রহ্মার মাথায় এক খোঁচা দিতেন। এই এক খোঁচায় 5 মাথা হয়ে যায় 4 মাথা। ব্রহ্মার তখন 4 মাথা চলে আসে। এবং এই যে ব্রহ্মার 4 মাথা সৃষ্টি হয়ে যায়, এই 4 মাথা সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে ব্রহ্মার অহংকারের পতন, আর্দ্রা নক্ষত্রের সঙ্গে ডিস্ট্রাকশন অফ ইগো, অহং বোধের পরিসমাপ্তি, এই বিষয়টা কিন্তু কানেক্টেড। তো এই হচ্ছে মোটামুটি আর্দ্রা নক্ষত্রের কিছু আহ গল্প। এখানে একটা রিলেশনশিপের গল্প আছে। একবার একটা পূর্ণিমার বৃন্দাবনের শ্রীকৃষ্ণ গোপিনীদের সাথে রাসলীলায় মত্ত হয়ে ওঠেন। এবং এই দৃশ্য, ছন্দ, নৃত্য, অত সুন্দর সুন্দর গোপিনীরা ঘুরে বেড়াচ্ছে, এই ব্যাপারটাতে ভগবান শিব তিনি একটু মোহগ্রস্ত হয়ে পড়েন। তিনি সেই বৃন্দাবনের মধ্যে যেই মাত্র প্রবেশ করতে যান, দেখেন যে তিনি প্রবেশ করতে পারছেন না। কিছুতেই তিনি প্রবেশ করতে পারছেন না। তো শিব বলছে, আরে আমি ভগবান শিব, দেবাদিদেব মহাদেব, আমি ঢুকতে পারছি না, কেসটা কি হলো, কে আটকাচ্ছে? তখন দেখলেন যে তার পথ আটকাচ্ছে বৃন্দা। বৃন্দা হচ্ছে বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী। তিনি শিবেরই বরে বৃন্দাবনকে অপ্রতিরোধ্য এবং দুর্ভেদ্য করে রেখেছেন। তার ইচ্ছে না চলে পড়ে কেউ সেখানে প্রবেশ করতে পারবেন না। তো তখন তিনি বৃন্দাকে বলেন, আমাকে ঢুকতে দিচ্ছ না কেন? বলছে, হে ভগবান, শ্রীকৃষ্ণ ছাড়া কারো কোনো পুরুষের যে এখানে প্রবেশের অনুমতি নেই। তখন বৃন্দা তাকে বলেন যে আপনি আপনার পুরুষ সত্তা ত্যাগ করুন, পুরুষ সত্তা ত্যাগ করে এখানে প্রবেশ করুন। তো এখানে এই পুরুষ সত্তা বা পুরুষ অহম, এইটা হচ্ছে মেল ইগো। এরকম নয় যে তোমার পুরুষের যা জিনিসপত্র সেই সমস্ত ত্যাগ করে উনি প্রবেশ করবেন, এরকম নয়। তো শিব এটা নিয়ে ভাবনা চিন্তা করতে শুরু করলেন, কি করা যায়। তারপরে তার মনে হলো, আমি হলাম ধ্বংসের দেবতা, আমি সব ধ্বংস করতে পারি, তাহলে আমি আমার গঙ্গা অহং সত্তাকে ধ্বংস করতে পারবো না? এটা হতেই পারে। তখন তিনি তার অহং সত্তাকে ত্যাগ করলেন। প্রবল ধ্যানে তিনি তার অহং সত্তাকে ত্যাগ করে ফেললেন। এবং এই গভীর ধ্যান, তার অহং সত্তা যখন কমছে আস্তে আস্তে, তখন শ্রী রাধা তিনি এটাকে অনুভব করলেন। এবং তিনি তার 2 সখীকে কে দিলেন, এবং তার মধ্যে একজন ছিল ললিতা। তো ললিতা শিবকে যমুনায় স্নান করিয়ে নিয়ে আসেন, এবং শিব তার সমস্ত পুরুষ সত্তা বিসর্জন করে তিনি একজন গোপিনী রূপে রাসে অংশগ্রহণ করেন। এবং এই যে পুরুষ সত্তা বর্জন, শিবের এই যে রুদ্র রূপ, সেখান থেকে তার স্ত্রী রূপে এসে যাওয়া, এই যে ট্রান্সফরমেশন, খেয়াল রাখতে হবে ট্রান্সফরমেশন। কি থেকে ছিলাম পুরুষ হয়ে গেলাম মহিলা, ছিলাম অরুণ সাহা, আমি হব কি অরুণিমা সাহা, আমাকে এই বলেই ডাকবে তোমরা।
এটা ফ্যাক্ট। এই যে ট্রান্সফরমেশন, এইখানে কিন্তু আর্দ্রা নক্ষত্র কানেক্টেড, এবং এই পুরুষ থেকে মহিলা হওয়ার প্রবণতা এইটা কিন্তু দ্বাপর যুগেও ছিল। এবং এই যে রাসের গল্পতে আমরা পাচ্ছি যে ভগবান শিব পৌরুষ ত্যাগ করেছিলেন রাসে অংশগ্রহণ করবার জন্য। কেমন কাহিনী? সাধারণ স্যার, অসাধারণ। সবাই চুপ করে শুনছে, কেউ কিছু বলে না। স্যার খুবই ইন্টারেস্টিং। তো এবার এইখান থেকে আমি একটু একটু করে পড়াচ্ছি আপনার। যাই হোক, এবার আমরা চলে আসবো কিছু প্রেডিক্টিভ টেকনিক। আর্দ্রা নক্ষত্র ইন্ডিকেট করে ঘটনা বহুল জীবন, প্রচুর ইভেন্ট, প্রতিবন্ধকতা, সেগুলোকে অবস্ট্রাকশন গুলোকে ওভারকাম করতে হবে। কারোর দশমপতি আর্দ্রায়, তার মানে হচ্ছে তাকে অবস্ট্রাকশন ফেস করতেই হবে। বাধা বিপত্তি সমস্যা অশান্তি ধাক্কা যুদ্ধ, এই সমস্ত ভয়ঙ্কর ভাবে তাকে ফেস করতে হবে। দীর্ঘমেয়াদী সমস্যা, হঠাৎ বিপদ, মানসিক দুশ্চিন্তা, মানসিক শারীরিক ও পরিবেশগত অস্থিরতা, এই একটুখানি কাজ করতে হবে। তার আগে একটু বসে বসে একটু ভিডিও টিডিও দেখবো তা না, কোথা থেকে বাড়ির থেকে ফোন করলো যে এটা নিয়ে আসতে হবে। দীর্ঘমেয়াদী সমস্যা, মানসিক দুশ্চিন্তা, উত্থান পতন, দ্রুত পরিবর্তন, ভীতি এবং দুঃস্বপ্ন। আপনারা অনেকেই লক্ষ্য করেছেন যে আর্দ্রা নক্ষত্রে যদি কারোর কেতু অবস্থান করে, কেতু যদি আর্দ্রা নক্ষত্রে অবস্থান করে, এই মানুষটার মধ্যে প্রচুর দুঃস্বপ্ন বা দিবা স্বপ্ন দেখার প্রবণতা আসে। এমন আমি মানুষ দেখেছি যে স্বপ্ন দেখবে বলে ঘুমায়, আর আমি স্বপ্ন না দেখলে পরে কি দেখলাম না কি দেখলাম না কি ফাঁকা রইলো, এই ব্যাপারটা চলে আসবে। স্যার, এই জন্যই কি ভগবান শিবকে গোপেশ্বর বলা হয়? আর্দ্রা নক্ষত্র হচ্ছে ভীতি এবং দুঃস্বপ্ন। আর্দ্রা নক্ষত্র যদি কারোর চতুর্থপতি অবস্থান করে বা অষ্টমপতি অবস্থান করে, সেই ক্ষেত্রে তার কিন্তু ভীতি দুশ্চিন্তা এগুলো তাকে বারবার গ্রাস করে। ডিপ স্পিরিচুয়ালিজম, চরম আধ্যাত্মবাদ, একদম গভীরে অনুভব করছে এই শ্বাস নিচ্ছে আমার শত্রু, একদম বুঝে যাচ্ছে, এই ক্ষমতা আর্দ্রা নক্ষত্রে রয়েছে। আর্দ্রা নক্ষত্রের মধ্যে রয়েছে পুরানো বস্ত্রের প্রতি আসক্তি, নেশা বা মাদকের প্রতি আকর্ষণ। এই যে উম কোনো কিছুকে ত্যাগ করা, মাদকাসক্তি এবং তাকে পরিত্যাগ করা, এই ব্যাপারটা কিন্তু আমরা আর্দ্রা নক্ষত্রে দেখতে পাবো। আর্দ্রা নক্ষত্র স্থিরতা পছন্দ করেন, স্থবিরতা। আর্দ্রা নক্ষত্র তার জন্য ঘুরতে যেতে মোটে পছন্দ করে। পরিষ্কার? এবার হচ্ছে গিয়ে এই আর্দ্রা নক্ষত্র নির্দেশ করে পরিবারের সমস্যা। তো তার পরিবারের সমস্যা, ওই আর্দ্রা নক্ষত্র যদি কোনো গ্রহ গিয়ে অবস্থান করে, আর্দ্রা নক্ষত্রের সঙ্গে যদি গ্রহরা কোনো রকম সম্পর্ক করে, সেই ব্যাপারগুলো দেখতে পাওয়া যাবে। আর্দ্রা নক্ষত্রের হচ্ছে হিউজ অনুপ্রেরণা, সাপোর্ট। আর্দ্রা নক্ষত্রের স্ত্রী, তারা যদি ভালো হন, তারা ভীষণ সাপোর্টিভ হয়ে থাকেন এবং যে কোনো পরিস্থিতিতে তারা কিন্তু তাদের বিবাহিত জীবনকে ছেড়ে যাওয়া অপছন্দ করেন, শেষ পর্যন্ত ট্রাই করেন যাতে ম্যারিড লাইফটা টিকে যায়। আর্দ্রা নক্ষত্রের মধ্যে রয়েছে লিডারশিপ কোয়ালিটি, রয়েছে অপরের সমস্যা সমাধান করবার প্রক্রিয়া বা পদ্ধতি, পুরানো বস্তুর প্রতি আসক্তি রয়েছে আর্দ্রা নক্ষত্রে, নেশা, কিছুটা মাদকাসক্তি, দ্রুত মাদকাসক্তি, এটা আর্দ্রা নক্ষত্রে দেখতে পাওয়া যায়। এই আর্দ্রা নক্ষত্রের জাতকদের চরম অতৃপ্তি, চরম তৃপ্তির ইচ্ছা বাড়তে দেখতে পাওয়া যায়। এরা কিন্তু জীবনকে ভীষণভাবে উপভোগ করতে পারে। কিছু পেশা আমরা বলবো আপনাদেরকে। পেশার মধ্যে রয়েছে তড়িৎকর্মী, ইলেকট্রোড, কম্পিউটার, সফটওয়্যার ডেভেলপার, বাদ্যযন্ত্র নির্মাতা, শিল্পী, সঙ্গীতজ্ঞ, ডিজাইনার, এই সমস্ত বিষয়গুলো আমরা আর্দ্রা নক্ষত্রে পাই।
কেমিক্যাল নিয়ে কাজকর্ম করেন, পদার্থবিজ্ঞানী, ভূবিজ্ঞানী, গবেষক, দার্শনিক, লেখক, সাহিত্যিক, প্রশাসনে বেশ উচ্চপদস্থ ব্যক্তি। এছাড়াও চোর, আইনজীবী, দাবাড়ু, মনোবিদ, যে কোনো অনৈতিক কাজের সাথে যুক্ত ব্যক্তিবর্গ, এরা আর্দ্রা নক্ষত্রে যুক্ত হতে পারে। পেশাগুলো হচ্ছে প্রাকৃতিক সরি, ক্ষেত্র হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, ঝড়যুক্ত এলাকা, মাঝে মাঝেই ঝড় হয়, বিষাক্ত রাসায়নিক পদার্থ, যেখানে বর্জ্য পদার্থ ফেলে যাওয়া হয়, উচ্চ প্রযুক্তিযুক্ত ক্ষেত্র, স্টুডিও, সেনা শিবির, অস্ত্রাগার, যন্ত্রপাতি রাখার জায়গা, হাসপাতাল, চিকিৎসা ক্ষেত্র। তাহলে মোটামুটি আর্দ্রা নক্ষত্র সম্পর্কে আমরা বুঝলাম। আজকে আমরা আর পুনর্বসু শুরু করব না, কারণ পুনর্বসু শুরু করলে আমরা শেষ করতে পারবো। তাহলে আজকের পড়ায় আশা করি কিছুটা ক্লিয়ার হয়েছে। স্যার তো হ্যাঁ, স্যার বলছি আপনার একটা নক্ষত্র নিয়ে একটা বই লিখলে পাবলিশ করলে ভালো হয়। লিখবো লিখবো, কিছুটা হয়েছে আর বাকিটা হয়ে যাবে। হ্যাঁ স্যার, ওটা এটা হচ্ছে লেখা, একটু সময় লাগে। আসলে এত কাজের চাপ না বিভিন্ন দিকে। আচ্ছা, আপনারা এবার আস্তে আস্তে সফটওয়্যার গুলো কালেক্ট করবেন। সফটওয়্যারের জন্য হেমন্ত পান্ডার সাথে যোগাযোগ করবেন, ও আপনাদেরকে গাইড করে দেবে। এছাড়াও যে কোনো টাইপের রেমেডি, সেটা স্টোন, কবচ, যা খুশি হতে পারে, রুদ্রাক্ষ, ব্রেসলেট, এনার্জাইজিং প্লেট, সবকিছুই কিন্তু আমাদের ঋষিবাণী ইনিশিয়াল ফেজে আপনাদেরকে প্রোভাইড করবে। আর এটার জন্য হেমন্তর সঙ্গে একটু কথা বলে নিন। স্যার এখানে স্যার একটা আমার কোশ্চেন আছে, সরি, বলুন। হ্যাঁ হ্যাঁ, আম, এই যে সফটওয়্যারটা কিনবো, এটা কি মানে অ্যাপ টাইপের হবে নাকি এটা কম্পিউটারে ডাউনলোড করতে হবে, সেটা আমি বুঝতে পারছি না। হ্যালো। এটা এটা হবে দিনের পরে যতদিন এই সিস্টেমটা থাকবে সেটা চলতে থাকবে। ইয়ারলি সাবস্ক্রিপশন না ওয়ান টাইম এটা? ওয়ান টাইম, ওয়ান টাইম। এটা বোধহয় 1,000-2,000 টাকা যদি পাইরেটেড চলে, আর বোধহয় 3.5 এরকম একটা কিছু যদি ফ্রেশ দেওয়া হয়। ফ্রেশ মানে একদম পার্সোনালাইজ। স্যার আমাদের সার্টিফিকেটের খবর কি? সার্টিফিকেট রেডি হয়ে গেছে, গ্রুপে দিয়ে দেওয়া হবে। আর সার্টিফিকেটের তো ছবিও আমি আপনাদের গ্রুপে দিয়ে দিয়েছিলাম, দিয়েছিলাম কিনা? হ্যাঁ, হ্যাঁ দিয়েছি। দিয়েছিলেন। তো সার্টিফিকেট রেডি হয়ে গেছে মোটামুটি। এবার দোয়েলকে আমি একটু পরে জিজ্ঞেস করে নিচ্ছি কি অবস্থায় আছে, তাহলে সে হচ্ছে কি সার্টিফিকেট আপনাদেরকে দিয়ে দেবে। আচ্ছা, আমরা পাইরেটেড নেব না উইথ কি, যেটা 3,000-এর ওইটা নেবো, ওটা কি করে আমি তো বুঝবো? পাইরেটেড ইউজ করি। প্রথমে দেখবেন পাইরেটেড যদি চলে সেটা বেস্ট, আর যদি পাইরেটেড না চলে তখন হচ্ছে গিয়ে অরিজিনাল নিতে হবে, আগে পাইরেটেড দেখবেন। এছাড়াও যে কোনো কবচ, সেগুলোর জন্য সরাসরি আপনারা হেমন্তর সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং মোটামুটি গুড কোয়ালিটি স্টোন বা রেমেডি এগুলো আমরা চেষ্টা করি প্রোভাইড করতে। যাই হোক, আমাদের কৃষ্ণমূর্তি পদ্ধতি সাপেক্ষে কিছুটা ডিসকাশন আমাদের হলো, আর এটা আমাদের দরকার ছিল। কারণ হচ্ছে গিয়ে আমাদের মাঝখানে সোমানন্দ মহারাজ বাবু, তিনি একটু আমরা আরেকটু সিরিয়াসনেস এক্সপেক্ট করেছিলাম ওনার থেকে। বাট যাই হোক, সেটা উনি তো অভিজ্ঞতার অভাব বা অন্য কোনো কারণে সেই জায়গাটা আমাদের এক্সপেকটেশন ফুলফিল করতে পারেননি। আর আমাদের স্টুডেন্ট যারা, তাদেরও হচ্ছে গিয়ে যে আউটপুট, সেটাও আমি খুব একটা পজিটিভ পাইনি। তবে এখানে দুটো বিষয় আছে। বিভিন্ন মানুষকে যদি আমরা কিছুটা জাজ করি বা তাদের সঙ্গে একটু একটু বসি, তাহলে কিন্তু খুব সহজভাবেই আমরা আইডেন্টিফাই করে নিতে পারবো যে এই মানুষটার সাথে আমার লেভেল কতটা ডিফার করছে, বা এই মানুষটার রেসপেক্টে আমি কতটা বেটার জায়গায় রয়েছি। এইটা আমাদের দরকার আছে। স্যার আপনি শেখাতে পারবেন না কৃষ্ণমূর্তিটা? দরকার কি শিখবার? যেটা শিখছেন এটাই শিখুন না।
তারপরে চাইলে না হয় কিছুটা শিখিয়ে দেওয়া যাবে। হ্যাঁ স্যার কারণ ওটাই আমাকে ওটাই শেখাতে বেটার হবে। হবে। ভেদিক অ্যাস্ট্রোলজিকে হজম করতে গেলে মানে ঠিকঠাক করে মানে যে কত 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 আছে বাবারে বাবা। যাই হোক, তাহলে আমাদের একটা আজকে কোশ্চেন ছিল, একটা হ্যাঁ, ভাবচলিত চার্ট বলেও একটা চার্ট আছে, এটা কি কৃষ্ণমূর্তির না ভেদিকের ভাবচলিত? ভাবচলিত চার্ট বা ভাব চার্ট সেটা হচ্ছে গিয়ে ভাবকুণ্ডলী। সেইটা আমাদের ওই প্লেসিডিয়াস সিস্টেমেই করা হয়, আমাদের যে সফটওয়্যার গুলো রয়েছে ওখানে আচ্ছা, প্লেসিডিয়াস সিস্টেমে একটা ভাব চার্ট করে দেওয়া হয়। কিন্তু ওটা বৈদিক সিস্টেম, বেসিক্যালি প্ল্যাসিডিয়াস হয় কিন্তু বৈদিক, মানে বৈদিক সিস্টেম, বৈদিক বৈদিক সিস্টেম। সিস্টেম। কিন্তু এই ইয়েগুলোতে আমি দেখেছি, আমার যেটা দেখেছি মানে আমার মনে হয়েছে, আমি দেখবো কি করবো তো সফটওয়্যারের ভেতরে, আমার মনে হয়েছে ওরা এটাকে ওই প্লেসিডিয়াস সিস্টেমেই করে। আচ্ছা, ওটাও কি একসাথে দেখতে হয়, মানে যখন আমরা প্রেডিক্ট করবো বৈদিক সিস্টেমে ওটাও কি দেখতে হয়? না, আপনারা ভাবটাকে একবার বুঝে নেবেন, কারণ যে গ্রহ নবম ভাবে একটা ভালো ফল দেবে সেই গ্রহ অষ্টমে ভালো ফল দিতে পারবে না। এবার যে গ্রহ অষ্টমে ভালো ফল দেবে তার থেকে আমরা নবমে ভালো ফল এক্সপেক্ট করতে পারবো। স্যার সফটওয়্যার অনুযায়ী কি ডিগ্রি চেঞ্জ হয়ে যায় মানে সামান্য লগ্ন? হতে পারে। সফটওয়্যার তো একটা ইনপুট মেথড রয়েছে, এফিবেরিস থেকে ইনপুট করা থাকে, তো সেখানে সামান্য পরিবর্তন হতে পারে। স্যার সেখানে তাহলে লগ্নও চেঞ্জ হয়ে যাচ্ছে দেখছি। লগ্নের ডিগ্রি চেঞ্জ হতে পারে, লগ্নটা চেঞ্জ হবে না। সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে কোন নক্ষত্রে লগ্নটা পড়েছে, সেই নক্ষত্র চেঞ্জ হয়ে গেলে পরে ভাবনা চিন্তার ব্যাপার রয়েছে, না হলে নক্ষত্রের উপর আমরা বেস করবো। আচ্ছা স্যার অফ ঠিক রেকর্ড একটা আছে। গল্পের কথা বলছিলেন আপনি। হ্যাঁ, এটা একটু বলুন, এটাকে একটু রেকর্ডিংটা অফ করুন।